বিসমিল্লাহির রহমানির রহিম। আজ 29শে জুলাই 2026, আমাদের বাংলাদেশ বার কাউন্সিল লিখিত ব্যাচের বার কাউন্সিলের দ্বিতীয় এবং সর্বশেষ ক্লাস ইনশাল্লাহ। দেখেন, আজ আমরা আলোচনা করব আমাদের সাজেশনের 5 নাম্বার প্রশ্ন। এটা যদি একটু দেখেন যে সংশ্লিষ্ট আইন মোতাবেক আপনি একজন আইনজীবী হিসেবে আপনি কিভাবে গোপনীয়তা, স্বচ্ছতা এবং দায়বদ্ধতা রক্ষা করবেন। মানে আপনি একজন আইনজীবী হয়ে কিভাবে আইনের যে স্বচ্ছতা, গোপনীয়তা, এটা কিভাবে রক্ষা করবেন, এটা হলো প্রশ্ন। তো আমরা উত্তরে চলে আসি, আসেন। সংশ্লিষ্ট আইন মোতাবেক আমি একজন আইনজীবী হিসেবে যেভাবে গোপনীয়তা, স্বচ্ছতা বা দায়বদ্ধতা রক্ষা করব তা নিচে আলোচনা করা হলো, দেয়া হলো না লিখে আলোচনা করা হলো, দিলে ভালো হয়। তো প্রথমে যেটা দেখেন, গোপনীয়তা রক্ষা। এ জায়গা মোট কয়েকটা জিনিস জানতে চাইছে: গোপনীয়তা, স্বচ্ছতা, দায়বদ্ধতা। তো প্রথমে আমরা লিখি, দেখেন গোপনীয়তা কি। আমি প্রতিপক্ষ আইনজীবীর বিনা অনুমতিতে বা তার অনুপস্থিতিতে বিরোধী বিষয় তার মক্কেলের নিকট প্রকাশ করব না। এই জায়গায় আপনার এই যে অধ্যায় 1 বিধি 4 লেখা আছে না, এটা আপনার মনে থাক বা না থাক লিখে রাখবেন যে পেশাগত আচরণ বিধি এবং শিষ্টাচার বিধিমালা অনুসারে, বা পেশাগত সদাচরণ ও শিষ্টাচার বিধিমালার সংশ্লিষ্ট অধ্যায় অনুসারে আমি প্রতিপক্ষ আইনজীবীর বিনা অনুমতিতে বা তার অনুপস্থিতিতে বিরোধী বিষয় তার মক্কেলের নিকট প্রকাশ করব না। 2 নাম্বার দেখেন, আমি একজন আইনজীবী হিসেবে আমার পূর্ববর্তী মক্কেলের বিরুদ্ধে কোনো নিয়োগ গ্রহণ করব না। এখন এখানে একটা ব্যাখ্যার দরকার আছে। ধরেন নির্মল আমার মক্কেল ছিল, এখন নির্মলের যাবতীয় যা আমি সব জেনে গেলাম, জেনে যাওয়ার পরে এখন এখানে যেটা বলছে যে আমার পূর্ববর্তী মক্কেল, এখন নির্মল আর আমার কাছে মামলাটা রাখে নাই, উনি আর একজনের কাছে নিয়ে গেছে। এখন এখানে পূর্ববর্তী মক্কেলের বিরুদ্ধে নিয়োগ গ্রহণ করব না, মানে হলো সেম মামলায়, ওই যে মামলায় আমি একবার তার পক্ষে অ্যাডভোকেট ছিলাম, ওই মামলায় আমি বিপক্ষে নিযুক্ত হব না। বুঝতে পারছেন? কিন্তু ওই মামলা ব্যতীত যদি দেখা গেলো যে মামলায় আমি নির্মলের অ্যাডভোকেট ছিলাম, ওই মামলা নিষ্পত্তি হয়ে গেছে, পরবর্তীতে অন্য কোনো মামলায় কিন্তু নির্মলের বিরুদ্ধে আমি অ্যাডভোকেট হিসেবে নিযুক্ত হতে পারবো। বুঝেন কিনা পার্থক্য? সেম মামলায় আমি এক নির্মলের পক্ষে ছিলাম, ওই একই মামলায় নির্মলের বিপক্ষে যেতে পারবো না। তারপরে দেখেন, বিধি টিধি মনে রাখার দরকার নাই। তারপরে দেখেন, আমি কোনো বিচারাধীন মকদ্দমা সম্পর্কে পত্রিকায় কোনো তথ্য প্রকাশ করব না। আন্ডারলাইন করেন। হ্যাঁ, আমি কোনো বিচারাধীন মকদ্দমা সম্পর্কে পত্রিকায় কোনো তথ্য হবে, তথ্য হয়ে গেছে, তথ্য প্রকাশ করব না। এখন আপনি আবার বলতে পারেন যে স্যার, তাহলে তো আমরা তো প্রায় দেখি যে সুপ্রিম কোর্টে শুনানি করে এসে আইনজীবী সাহেবরা সংবাদ সম্মেলন করতেছে যে আজ এই এই ডিসিশন হয়েছে, তাহলে এটা কি পেশাগত অসদাচরণ? না। কিছু কিছু মামলা আছে যেগুলো প্রকাশ করা যাবে, আর কিছু কিছু মামলা আছে প্রকাশ করা যায় না। আপনারা ক্যামেরা ট্রায়াল শুনছেন, বা ট্রায়াল ইন ক্যামেরা, রুদ্ধদ্বার কক্ষে বিচার। কিছু কিছু মামলা আছে যেগুলা আদালতের ভেতর ছাড়া বাইরে কারো কাছে প্রকাশ করা যাবে না। তো যেগুলো প্রকাশ করা যাবে না, এই রিলেটেড কোনো কিছু যদি আপনি প্রকাশ করেন, তাহলে সেটা কি হবে? পেশাগত অসদাচরণ। বা যেগুলো প্রকাশ করা যাবে সেগুলো প্রকাশ করলে তো কোনো সমস্যা নেই। বুঝতে পারছেন? তো গোপনীয়তার এই যে অধ্যায় 3 বিধি 6, এগুলো মনে থাকলে ভালো, না থাকলে সমস্যা নাই, জাস্ট লিখে রাখবেন। উপরে প্রথমে এইভাবে লেখা যায় যে দ্য ক্যাননস অফ প্রফেশনাল কন্ডাক্ট এন্ড এটিকেট অনুসারে। আর যারা ইংরেজি বানান ভুল করবেন তাদের দরকার নাই, লিখবেন যে আইনজীবীদের পেশাগত আচরণ এবং শিষ্টাচার বিধিমালা অনুসারে আমি নিম্নলিখিত উপায়ে আমি আমার পেশার গোপনীয়তা রক্ষা করব। ঠিক আছে? আমরা চলে আসি স্বচ্ছতা রক্ষা। স্বচ্ছতা কিভাবে আপনি স্বচ্ছ থাকবেন? প্রতিপক্ষের আইনজীবীর অনুপস্থিতিতে প্রকাশ্য আদালত ছাড়া অন্য কোথাও বিরোধী বিষয় সম্পর্কে বিচারকের সাথে যোগাযোগ করব না। ভাই একটা কথা হলো, প্রতিপক্ষ আইনজীবীর অনুপস্থিতিতে কেন, উপস্থিতিতেও আপনি বিচারকের খাস কামরায় যেতে পারবেন না, একা তো যেতে পারবেনই না।
প্রতিপক্ষের আইনজীবীর নিয়েও কি যাওয়া যাবে না, যদি যান কি হবে, প্রফেশনাল মিসকন্ডাক্ট, পেশাগত অসদাচরণ। আচ্ছা, আমার মক্কেল একাধিক আইনজীবী নিয়োগ দিতে চাইলে আমি কোন রূপ বাধা দেব না। অনেক সময় মক্কেল মনে করে যে আইনজীবী আছে আরো কাউকে রাখলে তার ব্যাপার, বাধা দেওয়া যাবে না। মক্কেলের সাথে বা প্রতিপক্ষের আইনজীবীর সাথে ব্যক্তিগত বিরোধ এবং সংঘাত এড়িয়ে চলবো। মক্কেলের সাথে বা প্রতিপক্ষের আইনজীবীর সাথে যদি ব্যক্তিগত কোনো বিরোধ থাকে, এটা কি এড়িয়ে চলতে হবে। মক্কেলের নালিশি সম্পত্তি আন্ডারলাইন করেন বা মামলায় জড়িয়ে কোনরূপ ব্যর্থ হলে স্বার্থ অর্জন করব না বা এরূপ করার চেষ্টা করব না। ওই যে আমরা সুনির্দিষ্ট প্রতিকার আইনের 35 ধারার একটা উদাহরণ পড়ছি, হিন্দু বিধবার সম্পত্তি নিয়ে গেছে, তো হিন্দু বিধবার সম্পত্তি যে আইনজীবী মহোদয় নিয়ে গেলেন, এটাই প্রফেশনাল মিসকন্ডাক্ট বা পেশাগত অসদাচরণ। তারপরে দেখেন, আমার মক্কেলের প্রতিপক্ষের সাথে আমার কোনো সম্পর্ক থাকলে বা স্বার্থ জড়িত থাকলে আমি তা মামলা গ্রহণের পূর্বেই অবশ্যই মক্কেলকে অবগত করব। একজন মক্কেল আসছে আমার কাছে, এসে বললো যে আমি অমুকের বিরুদ্ধে মামলা করব। এখন আমার অমুক যদি আমার আত্মীয় হয় বা কোনো সম্পর্ক থাকে, আমি বলে নিব যে অমুক আমার আত্মীয়, বাট আপনার পক্ষে মামলা পরিচালনা করতে আমার কোনো সমস্যা নেই। কোন মামলায় উভয় পক্ষের আইনজীবী হিসেবে নিযুক্তি গ্রহণ করব না, মানে একসাথে দুই পক্ষের কথা বলা যাবে না। নিজের পারিশ্রমিকের জন্য মক্কেলের সম্পত্তি বা মামলার বিষয়বস্তু ক্রয় করব না। নিজের পারিশ্রমিকের জন্য ওই ধরেন মক্কেলের টাকা নাই, বললাম যে তাহলে তোর যে মোটর সাইকেল আছে ওইটা আমার কাছে বেশি এই টাকা আমারে দিয়ে যা, এটা ক্রয় করা যাবে না। নির্ধারিত পারিশ্রমিকের চেয়ে বেশি নিব না। এটা বেশি নেয়ার কারণ দেখা গেল যে মক্কেল আসছে একেবারেই ওই গাড়ি নিয়ে আসছে, চেকের মামলা অন্যকে জামিন করাতেন 2000 টাকাতে, তার কাছে চাইছেন 20,000 যে জামিন করাই দিব। আচ্ছা, যাই হোক, এটা আসলে এক্ষেত্রে মানে আইনজীবীরা নিয়ে থাকে, এখন নেওয়াতে আমি দোষের কিছু দেখি না, কারণ আপনার তো বর্তমানে ওই আইনজীবীদের চেয়ে মক্কেলরা আরো বেশি বুঝে, তো এমন না যে আইনজীবী যা বলবে সে শুনতে বাধ্য। তো যাই হোক, নেওয়া উচিত না আর কি। আচ্ছা, আমরা চলে আসি দায়বদ্ধতা। নিজের পেশা ও পেশার সদস্য হিসেবে নিজের ও সহকর্মীদের মর্যাদা ও মান বজায় রাখবো। আমি এমন কোনো কার্য করব না যে কারণে আমার এবং আমার যারা সহকর্মী আছে তাদের মান মর্যাদা ক্ষুণ্ণ হতে পারে। ওই যে মিঠুন সাহারে ইয়া দিছে বার কাউন্সিল থেকে, ওনারে মানে সতর্ক করে দিছে, বা অন্যান্য যারা আছে আমাদের গোপালগঞ্জেরও 2-1 জন আছে, এখন হয়তো বা ঠান্ডা হয়ে যাবে, এখন আর এই ধরনের হবে না। আচ্ছা, যাই হোক, তারপরে আসেন, মানে আপনি সোশ্যাল মিডিয়ায় আসেন, কথা বলেন, কিন্তু এমন কিছু করা উচিত না যাতে আমার পেশার মানে মর্যাদা হানি হয়, এই ধরনের কিছু করা যাবে না। তারপরে দেখেন, পেশাগত কার্ড, নেম প্লেট ইত্যাদি ছাড়া কোনরূপ বিজ্ঞাপন দিব না। এটা আমরা একটু পরেই দেখবানি যে আইনজীবীরা ওই পেশাগত তার যে ভিজিটিং কার্ড আছে এটা দিতে পারে, নেম প্লেট দিতে পারে, কিন্তু বিজ্ঞাপন দিচ্ছেন যে আমি নির্মল সোনা, আমার কাছে আসলেই জামিন নিশ্চিত, অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ নিশ্চিত, হ্যাঁ, এরকম কোন বিজ্ঞাপন দেওয়া যাবে না। আইনজীবী হিসেবে নিয়োগ লাভের জন্য অনুমোদনহীন ব্যক্তিকে নিয়োগ দেব না। অনুমোদনহীন ব্যক্তি মানে হচ্ছে যে থার্ড পার্টি দালাল, যে আমাদের কাছে মামলা ধরে নিয়ে আসে, এরকম কারো নিয়োগ দেওয়া যাবে না। নিয়োগ দেওয়া, আপনার কাছে আপনার আত্মীয় স্বজন ভাই বোনেরা নিয়ে আসছে ভিন্ন কথা, কিন্তু আপনি ওরকম কয়েকজনের নিয়োগই দিচ্ছেন, যা অমুক 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 জায়গা যাবি, যাই মামলা নিয়ে আসবি, এই ধরনের নিয়োগ দিলে সেটা পেশাগত অসদাচরণ। বার কাউন্সিল কর্তৃক সংরক্ষিত আইনজীবী নিবন্ধন তালিকার ক্রম অনুযায়ী পদাধিকার বিধান মেনে চলবো। বার কাউন্সিলের একটা তালিকা আছে, সেই তালিকা অনুসারে আমি আমার এই বিধান মেনে চলবো। আদালতকে সম্মান দেখাবো এবং আদালতের প্রতি শ্রদ্ধাশীল থাকবো। আদালতকে সম্মান দেখাবো এবং আদালতের প্রতি শ্রদ্ধাশীল থাকবো। এমন কোনো কার্য করা যাবে না যাতে আদালতের সম্মান হানি হতে পারে। আদালতকে ভুল তথ্য বা ব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করব না। আপনি জানেন যে অমুক ডিএলআর কিছু নাই, কিন্তু বলতেছেন যে উচ্চ আদালতের নজিরে এই কথা আছে, বললেন যে ফৌজদারি কার্যবিধির 195 ধারা এই কথা আছে, বাট ওই জায়গায় যে আদৌ জিনিস আছে কিনা আপনি তো জানেন না, এই ধরনের ভুল ব্যাখ্যা দেওয়া যাবে না।
আমি রাষ্ট্রপক্ষের আইনজীবী হলে দোষী সাব্যস্ত করার চেয়ে সুবিচার প্রতিষ্ঠার দিকে লক্ষ্য রাখবো। মানে যারা পিপি বা রাষ্ট্রপক্ষের আইনজীবী তারা কিন্তু অ্যাকচুয়ালি কাজ করবে যাতে সুবিচার নিশ্চিত হয়, আসামিরে শাস্তি দিতে হবে, এটা কিন্তু তাদের মেইন উদ্দেশ্য হওয়া উচিত না। বিচারক নির্বাচনে রাজনৈতিক বিবেচনা দৃষ্টিভঙ্গি পরিহার করব। যদি আমার কাছে তথ্যাদি চাইতে আসে যে কাকে বিচারক হিসেবে নিয়োগ করা উচিত, তাহলে আমি রাজনৈতিক দৃষ্টিভঙ্গি এবং যে বিবেচনা এটা পরিহার করব। আদালতের সময় মতো উপস্থিত হব, তা না করলে সন্তোষজনক ব্যবস্থা গ্রহণ করব। যদি আমি আদালতের সময় মতো না উপস্থিত হতে পারি, কেন আমার দেরি হলো, এটা আমি কি করব, ব্যাখ্যা করব। বিরুদ্ধ পক্ষের সাথে সর্বদা ভালো ব্যবহার করব। তো আপনি আলাদা আলাদা ভাবে এই জায়গা মনে থাক বা না থাক, কোন অধ্যায় টধ্যায় না থাক, গোপনীয়তা আলাদা। এখন আপনারা অনেকে লেখেন কিভাবে, আমি একটু আপনাদের ত্রুটি দেখাই দিই। আপনারা এই জায়গা চাইছে যে গোপনীয়তা, স্বচ্ছতা, দায়বদ্ধতা। আপনি এই জায়গা গোপনীয়তার টাইটেলও দেন নাই, স্বচ্ছতাও দেন নাই, দায়বদ্ধতাও দেন নাই। আপনি আপনার মতো 2 পেজ লিখে শেষ করে দিচ্ছেন। কিন্তু আপনি সবসময় উত্তর লিখবেন কিভাবে, আমার প্রশ্ন যেভাবে চেয়েছে আমি উত্তর লিখবো সেইভাবে, যাতে যিনি খাতা দেখতেছেন তার চোখে পড়ে যে যা যা প্রশ্নে চাইছে তাই তাই এই জায়গা আছে। আমরা 5-এর খ এবং গ এখানে চলে আসি। দেখেন, দ্য ক্যাননস অফ প্রফেশনাল কন্ডাক্ট এন্ড এটিকেট অনুযায়ী আইনজীবী, মক্কেল এবং জনসাধারণের প্রতি একজন আইনজীবীর দায়িত্ব কর্তব্য আলোচনা করুন। এক, আইনজীবীর সাথে কেমনে সে মানে ব্যবহার করবে, মক্কেলের সাথে কেমনে, জনসাধারণের প্রতি কেমনে। বাট আবার আসতে পারে যে পেশাগত বিধি বা নীতিমালার আলোকে আদালতের প্রতি, যে আদালতের প্রতি, মক্কেলের প্রতি, সহ আইনজীবীর প্রতি, জনসাধারণের প্রতি একজন আইনজীবীর দায়িত্ব কর্তব্য আলোচনা করুন। দেখেন, আমি গতদিন আমরা বলেছিলাম যে বাংলাদেশ বার কাউন্সিল আমাদের মোট 3টা আইন পড়তে হয়। দ্য বাংলাদেশ লিগাল প্র্যাকটিশনার্স এন্ড বার কাউন্সিল অর্ডার 1972, এখানে অর্ডার আছে, অনুচ্ছেদ আছে 46টা, এবং এই অনুচ্ছেদ গুলোর বিস্তারিত ব্যাখ্যা করছে দ্য বাংলাদেশ লিগাল প্র্যাকটিশনার্স এন্ড বার কাউন্সিল রুলস 1972, এখানে বিধি আছে 101টা। এছাড়া আরেকটা আইন আমাদের পড়তে হবে, দ্য ক্যাননস অফ প্রফেশনাল কন্ডাক্ট, ক্যাননস অফ প্রফেশনাল কন্ডাক্ট এন্ড এটিকেট, অর্থাৎ আচরণ বিধি এবং শিষ্টাচার বিধিমালা, আচরণ ও শিষ্টাচার বিধিমালা। তো এখানে মোট 4টা অধ্যায় আছে। 4টা অধ্যায় কি কি একটু দেখিয়ে আসেন। ক্যাননস অফ প্রফেশনাল কন্ডাক্ট এন্ড এটিকেটে মোট 4টি অধ্যায় আছে। অধ্যায় 1, আইনজীবীদের পারস্পরিক আচরণ। বিধি আছে কয়টা? 11টা। একজন আইনজীবী আর একজন আইনজীবীর সাথে কিভাবে আচরণ, কেমন আচরণ করবে, এই রিলেটেড বিধি আছে 11টা। অধ্যায় 2, মক্কেলের প্রতি আচরণ। বিধি কয়টা? শুধু একজন আইনজীবী আর একজন মক্কেলের সাথে তার ব্যবহার কেমন হওয়া উচিত, এটা আছে কত? অধ্যায় 2। অধ্যায় 3, আদালতের প্রতি দায়িত্ববোধ। বিধি 9। আগের 2টা কিন্তু আচরণ, সহকর্মীর প্রতি আচরণ, মক্কেলের প্রতি আচরণ, আর এটা হলো কি? দায়িত্ববোধ। অধ্যায় 4, জনসাধারণের প্রতি আইনজীবীদের আচরণ, কন্ডাক্ট উইথ রিগার্ড টু, এটা আচরণ জনসাধারণের প্রতি। এখানে আছে কয়টা? 8টা। তাহলে আপনার 11 আর 14, 15, 15 আর 9, 34, 34 আর 8, 42, মোট বিধি কয়টা? 42। এই 42টার কোনো বিধি যদি সে অমান্য করে, অসদাচরণ করে, তখন তার বিরুদ্ধে ওই যে ট্রাইব্যুনালে গিয়ে মামলা করে। বুঝতে পারছেন? এখন আমাদের প্রিলির সময় আমরা হুবহু মনে রাখতাম যে অধ্যায় 1-এ কি, 2-এ কি, 3-এ কি, 4-এ কি। তো এই রিলেটেড আমি আপনাদের একটা সূত্র শিখাইছিলাম, একটা গল্প শিখাইছিলাম যে মনে রাখার সহজ তরিকা। যে একজন আইনজীবী একেবারে সর্বপ্রথম যায় কোর্টে। কোর্টে গেলে তারা চেম্বারে বসে একে অন্যের সাথে কুশালী দিয়ে বিনিময় করে, গতকাল রাতে কি কি হয়েছে, কি খবর টবর, এমনি খবর টবর নাই, একজন আইনজীবী আর একজন আইনজীবীর সাথে আলাপ আলোচনা করে। তাহলে প্রথম অধ্যায় কার সাথে? আইনজীবীর সাথে। একটু পরে মক্কেলের আনাগোনা শুরু হয়। তাহলে দ্বিতীয় অধ্যায় কার সাথে? মক্কেলের সাথে। তারপরে মক্কেলের কাছ থেকে টাকা পয়সা বা কাজ টাজ বুঝে নেওয়ার পরে কোর্টে যাই আমরা, নাকি? তাহলে তৃতীয় অধ্যায় কার সাথে? আদালতের সাথে। এবং সবশেষে আমরা যখন কোর্ট থেকে আসলাম, কেউ টিকটক করে, কেউ পার্টি অফিসে যায়, কেউ জ্বালাময় ফেসবুক পোস্ট দেয়, এই নানাবিধ কাজ, বা জনসাধারণের সাথে তার কেমন ব্যবহার করে টরে, এটা আছে কত অধ্যায়? 4র্থ অধ্যায়। তাহলে আমরা এইভাবে মনে রাখবো যে আইনজীবীর সাথে আইনজীবী প্রথম, তারপরে মক্কেল, তারপরে আদালত, তারপরে কি? জনগণ। এবং আরো একটা সূত্র যদি দেখেন যে আইনজীবীর সাথে আইনজীবীর বিধান আছে কয়টা? 11টা।
কিন্তু এই জীবনে আপনার সবচেয়ে বেশি দেখা হয় একজন আইনজীবীর কার সাথে? মক্কেলের সাথে। তো এই কারণে মক্কেলের সাথে বিধিও বেশি। কয়টা? 14টা। আর আদালতের সাথে কি, আদালতে আপনি যান বটে, বাট একজন আইনজীবী তো সব প্র্যাকটিস করে না। প্রাথমিক অবস্থায় টাকার জন্য আমরা সিভিল দেওয়ানি যা খুশি তাই পাই, কিন্তু যখন আপনি মানে এক্সপার্ট হয়ে গেছেন তখন কিন্তু দুই সাইডে যাওয়ার সুযোগ নাই। তাহলে আদালতে আছে আছে কয়টা? 9টা। আর জনগণের সাথে আছে 8টা। তো যাই হোক, এই লিখিততে 8টার জায়গা যদি 9টা লেখেন, 14টার জায়গা যদি 11টা লেখেন, কোনো ভুল নাই। কিন্তু প্রিলিতে লিখতে হয় একেবারেই পুঙ্খানুপুঙ্খ ভাবে যে অমুক অধ্যায় কি আছে, তমুক অধ্যায় কি আছে। কিন্তু এই জায়গা যদি আপনি অধ্যায় 1-এর জায়গায় অধ্যায় 2 লেখেন, 3 লেখেন, তেমন কোনো সমস্যা নাই। আচ্ছা, এখন আমরা খুব সংক্ষেপে এই 4টা অধ্যায়ে কি কি আছে এটা একটু দেখব। বুঝতে পারছেন? এই অধ্যায়গুলো থেকে আমাদের প্রবলেমেটিক প্রশ্ন আসে, এবং এই অধ্যায় 1-এর কোন বিধিতে কি আছে সিরিয়ালি আপনার মনে রাখার কোনোই প্রয়োজনীয়তা নেই। অনেকে পণ্ডশ্রম মানে আপনারা করেন কি, এই 42টা মুখস্থ করেন এবং গর্ববোধ করেন যে আমার তো 42টা মুখস্থ আছে। এই 42টা তুমি মুখস্থ করে ওই জায়গায় সময় অপচয় করছো, এই সময় অন্য কোনো জায়গায় কাজে লাগাইলে ভালো হইতো। তো 42টা সম্পর্কে আমার ধারণা থাকলে হইলো, কোন বিধিতে কত আছে এটা আমার জানার দরকার নাই। দেখেন, প্রথমে দেখেন আইনজীবীদের পারস্পরিক আচরণ, পেশার মর্যাদা সমুন্নত রাখা। আপনি এমন কোনো কার্য করবেন না যাতে আইনজীবীদের পেশাগত হানি ঘটে। পেশাগত নিযুক্তির জন্য বিজ্ঞাপন না দেওয়া। অননুমোদিত ব্যক্তিকে পারিশ্রমিক প্রদান না করা। এটা তো আগেই ব্যাখ্যা দিছি। অননুমোদিত ব্যক্তি মানে আমি একজনকে রেখেছি বা 2-4 জনকে রেখেছি যে যাও তোমরা জেল গেটে যাও, থানায় যাও, হসপিটালে যাও, এই জায়গায় যাও, মক্কেল ধরে নিয়ে আসো, নিয়ে আসতে বলে এত% তোমার। এই ধরনের ব্যক্তিকে যদি আমি রাখি তাহলে সেটা কি হবে? আমার পেশাগত অসদাচরণ। প্রতিপক্ষ আইনজীবীর অনুপস্থিতিতে তার মক্কেলের সাথে আলাপ আলোচনা পরিহার করা। প্রতিপক্ষ আইনজীবী এখনো আসে নাই, তার মক্কেলের সাথে একেবারে খোশ গল্প জুড়ে নিছেন যে এটা আমার সাথে আলাপ করলেই তো এই কাজ হয়ে যেত, ওনার সাথে এত দরকার কি। আচ্ছা দেখেন, এটা পেশাগত অসদাচরণ। অপর পক্ষের অনুপস্থিতিতে আদালতে মামলা উপস্থাপন না করা। দেখেন আমাদের আইনজীবীদের একসাথে অনেক কোর্ট শুরু হয়, ম্যাজিস্ট্রেট, দেওয়ানি, দায়রা নাকি, বা নির্বাহী। দেখা যাচ্ছে যে একটা মামলা উঠে গেছে, সিনিয়র আছে আর এক কোর্টে। এখন অবশ্যই 1-2 বার তার সময় দেওয়া যেতেই পারে, কিন্তু যদি বলেন যে উনি নাই কেন, আমার মামলা এখনই দেন, আমি ওনার জন্য অপেক্ষা করতে পারবো না, এরকম করা উচিত না। দেখেন, অতিরিক্ত আইনজীবী নিয়োগে বাধা প্রদান না করা। যদি কেউ অতিরিক্ত আইনজীবী নিয়োগ করতে চায়, বাধা দেওয়া উচিত না। ব্যক্তিগত বিবাদ পরিহার করা। একজন আইনজীবীর সাথে আমার ব্যক্তিগত বিবাদ থাকতেই পারে, কিন্তু সেটা মামলার ক্ষেত্রে টেনে আনা যাবে না। নীতিমালা অনুযায়ী ফিস বন্টন করা। এক মামলায় যদি অনেকজন অ্যাডভোকেট থাকে, নীতিমালা অনুযায়ী ফিস বন্টন করতে হবে। আন্ডারলাইন করেন, অ্যাটর্নি জেনারেল এবং সিনিয়র আইনজীবী অন্যান্য আইনজীবী থেকে অগ্রাধিকার পাবে। তাহলে সবার আগে কথা বলার অধিকার, রাইট অফ প্রি অডিয়েন্স কার আছে? অ্যাটর্নি জেনারেল, তারপরে অন্যান্য সিনিয়র আইনজীবী। প্রবীণ নবীন আইনজীবী সুসম্পর্ক বজায় রাখা। প্রবীণ যারা আছেন তারা নবীনদের স্নেহ করবেন, আর নবীন যারা আছে তারা প্রবীণদের কি করবেন? সম্মান করবেন। তারপরে দেখেন জ্যেষ্ঠ আইনজীবী, এটা আন্ডারলাইন করেন, জ্যেষ্ঠ আইনজীবী কর্তৃক মামলা পরিচালনা করা। মানে একটা মামলায় যদি একাধিক লয়ার থাকে, অ্যাডভোকেট থাকে, মামলা পরিচালনা করবেন যিনি সিনিয়র তিনি। তো এই অধ্যায়ের যে বিধিগুলো রিলেটেড আপনার সমস্যা আসতে পারে বা এসেছে, এই মানে এগুলো আপনার দরকার হবে 1, 2, 3, 4, 7, 10। এগুলো একটু স্পেশালি মনে রাখেন, মানে এই রিলেটেড সমস্যামূলক প্রশ্ন আসে। আসেন আমরা অধ্যায় 2-এ চলে আসি, মক্কেলের প্রতি আচরণ। মামলার বিষয়বস্তুতে আসক্ত না হওয়া। মক্কেলের প্রতিও আসক্ত হওয়া যাবে না, মক্কেলের সম্পত্তির প্রতিও আসক্ত হওয়া যাবে না। মামলার যে বিষয়বস্তু আছে এই বিষয়বস্তুতে আরিফ সাহেব আসক্ত হওয়া যাবে না। ওই যে হিন্দু বিধবার জমি যে লিখে নিয়ে গেল, কি করছে?
পেশাগত অসদাচরণ। পূর্ববর্তী মক্কেলের বিপক্ষে মামলা পরিচালনা না করা, এর ব্যাখ্যা কিন্তু আমি অলরেডি দিছি। আমার মক্কেল এক এক 10 বছর আগে ছিল, এখন তার বিরুদ্ধে আমি অ্যাডভোকেসি করতে পারবো না, এটা কিন্তু তা না। যে মামলায় আমি তার পক্ষে ছিলাম ওই একই মামলায় তার বিপক্ষে আমি অ্যাডভোকেসি করতে পারবো না, কিন্তু আলাদা মামলা হলে কিন্তু মামলা পরিচালনা করতে আমার কোনো সমস্যা নেই। প্রতিপক্ষের সাথে সম্পর্ক থাকলে সেই স্বার্থ প্রকাশ করা। যদি আমি যার বিরুদ্ধে আমার যিনি মক্কেল, ওই আমার মক্কেল যার বিরুদ্ধে মামলা করতে আসছে, তার সাথে যদি আমার কোনো সম্পর্ক থাকে, অবশ্যই আমার মক্কেলের প্রকাশ করতে হবে যে অমুক কিন্তু আমার আত্মীয় হয়, বাট তোমার মামলা চালাইতে আমার কোনো সমস্যা নেই। উভয় পক্ষে মামলা পরিচালনা না করা, মামলার বিষয়বস্তু গ্রহণ বা ক্রয় না করা, এটা অনেকটা একের মতো। ওই যে মামলার বিষয়বস্তু গ্রহণ বা ক্রয় না করা। নিজের সম্পত্তির সাথে মক্কেলের সম্পত্তির মিশ্রণ না করা। নিয়োগবিহীন পরামর্শ প্রদান না করা। আন্ডারলাইন করা, নিয়োগবিহীন পরামর্শ প্রদানের অর্থ হলো যে আপনার কাছে একজন আসছে, আপনি পরামর্শ দিবেন না, বিষয়টা তা না। নিয়োগবিহীন পরামর্শ মানে হলো কোর্টে তুমুল লড়াই হচ্ছে বিমল সাহেব আর আরিফ, অ্যাডভোকেট বিমল সাহেব আর অ্যাডভোকেট আরিফের মধ্যে। এখন হঠাৎ করে নির্মল কথা বলা শুরু করছে যে কোনো একজনের পক্ষে, এরকম পরামর্শ দেওয়া যাবে না। নির্মল বলতে পারে যদি কোর্ট তার কাছে জানতে চাই যে নির্মল শোনা, এই বিষয়ে আপনার কি মন্তব্য আছে। দেখেন, আইন ভঙ্গের পরামর্শ প্রদান না করা। আপনি কোন পরিস্থিতিতেই মক্কেলরে আইন ভঙ্গের পরামর্শ দেওয়া যাবে না। অভিযুক্ত ব্যক্তির পক্ষে প্রতিদ্বন্দ্বিতা করা একজন আইনজীবীর অধিকার, এটা বলতেন। অভিযুক্ত ব্যক্তি, এখান থেকে প্রশ্ন আসে। আমরা মাঝে মাঝে যখন কোনো ঘৃণ্য অপরাধ কোনো অভিযুক্ত ব্যক্তি কর্তৃক সংঘটিত হয়, তখন আমরা সিদ্ধান্ত নেই যে এইবারের কেউ এই মামলায় আমরা অ্যাডভোকেসি করব না, নাকি সামগ্রিকভাবে সিদ্ধান্ত নেই। কিন্তু কোন অ্যাডভোকেট যদি মামলা পরিচালনা করতে চায়, সে কিন্তু অবৈধ কিছু করে নাই, সে করতেই পারে, তারে এই মামলা পরিচালনা করতে বাধা দেওয়া যাবে না। যথাযথ পারিশ্রমিক গ্রহণ করা। এখানে যেটা আছে সেটা হলো বিস্তারিত যদি এইভাবে বলি যে ওই যে মক্কেলের বেশভূষা দেখে ফি বেশি চাওয়া যাবে না, অথবা দেখা গেল যে একজন অ্যাডভোকেট যিনি পরলোক গমন করেছেন, তার বিধবা ওয়াইফ এসেছে বা তার ছেলে পেলে এসেছে, তাদের কাছ থেকে কিন্তু ফি নেওয়া যাবে না, বা যথাসম্ভব একেবারেই না নিলে যা নয় সেটা নিয়েই কাজ করে দিতে হবে। ফিস নির্ধারণে বিরোধ পরিহার করা। ওই যে ফিস নির্ধারণে মারামারি করা যাবে না মক্কেলের সাথে। ব্যক্তিগত বিশ্বাস বর্ণনা না করা। আইনে কি আছে তা না বলে বলতেছেন আমার মন বলতেছে রে টাকা দাও আজকে জামিন হয়ে যাবে না, ছাড় দিয়ে দেবে না, এই বিশ্বাস বর্ণনা করা যাবে না। আইনজীবী মক্কেলের পক্ষে সাক্ষী হলে মামলার দায়িত্ব অন্য আইনজীবীকে অর্পণ করা। মানে আমার যিনি আইনজীবী তিনি যদি আমার মামলারই সাক্ষী হন, তাহলে তার আর এই মামলা পরিচালনা করা উচিত না, উনি দিয়ে দিবেন কারে, অন্য কাউকে। বিশেষ দিনে মামলা পরিচালনার জন্য বাধ্য না করা, অর্থাৎ যদি কেউ অসুস্থ থাকে বা অন্য অ্যাডভোকেট মহোদয় আসতে পারতেছে না, তাহলে সেই ক্ষেত্রে ওই দিনই যে মামলা চালাইতে হবে এমন ভাবে বাধ্য করা যাবে না। তাহলে আপনি এখানে কি কি ইম্পর্টেন্ট এবং এখান থেকে প্রশ্ন এসে থাকে সেটা হলো 1, 2, 3, 5, 9, এগুলা মোটামুটি ইম্পর্টেন্ট। আমরা চলে আসি আদালতের প্রতি দায়িত্ববোধ। আগের 2 অধ্যায় কিন্তু দায়িত্ববোধ না, আগের 2 অধ্যায় কি আচরণ, আর এটা হচ্ছে আদালতের প্রতি দায়িত্ববোধ। কি কি দায়িত্ববোধ আমরা দেখি? আদালতে ভদ্রতার সঙ্গে উপস্থিত হওয়া। একেবারে আদালতে উপস্থিত হয়েছেন, মোবাইলে এমন রিংটোন দিয়েছেন বুকটা ফাইটে যায়, ওই বাজা শুরু হয়েছে, বিচারক টিচারক সহ কাঁপে গেছে। তো ভদ্রতার সঙ্গে উপস্থিত হতে হবে। বিচার এড়িয়ে যেতে উপদেশ না দেওয়া, মানে কাউকে আপনি বিচার এড়িয়ে যাওয়ার জন্য উপদেশ দেওয়া যাবে না। ভুল তথ্য বা অপব্যাখ্যা পরিহার করা। বিচারক আইনজীবীদের আন্ডারলাইন করবেন সুসম্পর্ক দূরত্ব বজায় রাখা। একজন বিচারকের সাথে আইনজীবীদের কথা বলার একমাত্র জায়গা হলো ওনার যে এজলাস সেটা, কিন্তু মামলার বিষয়বস্তু নিয়ে একাও ওনার খাস কামরায় যাওয়া যাবে না, প্রতিপক্ষের আইনজীবী নিয়েও
যাওয়া যাবে না, করলেই সেটা পেশাগত অসদাচরণ। বাট এখন অ্যাকচুয়ালি সময়টা এমন হয়েছে, এখন আর খাস কামরায় না গেলেও আপনি ফেসবুকেও জানাইতে পারবেন, কারণ সব তো মুঠোর মধ্যে আছে। দেখেন, সরকারি আইনজীবীর দায়িত্ব হলো সুবিচার প্রতিষ্ঠা করা, কোনো আসামিকে দোষী সাব্যস্ত না করা। মানে যিনি পিপি, জিপি, তাদের কাজ হলো ন্যায় বিচার নিশ্চিত করা, কোনো ব্যক্তির বিশেষ সুবিধা প্রদান করা না, সংবাদ পত্রে তথ্য প্রকাশ না করা, বিচারক নির্বাচনে যথাযথ ভূমিকা রাখা, আদালতে সময় মতো উপস্থিত হওয়া, আন্ডারলাইন করবেন, আদালতের নিরপেক্ষ মতামত প্রদান করা, আদালতের নিরপেক্ষ মতামত প্রদান করা। তাহলে আপনি এখানে মোটামুটি এই আদালতের প্রতি দায়িত্ববোধ যেটা, সেটা এখানে যেগুলো মনে রাখবেন 3, 4, 5। আমরা চলে আসি জনসাধারণের প্রতি আইনজীবীদের আচরণ। মানে একজন জনসাধারণের সাথে একজন আইনজীবী কেমন আচরণ করবে। হয়রানি বা ক্ষতির উদ্দেশ্যে নিযুক্ত হবে না। একজন আইনজীবী কখনোই কাউকে হয়রানি করার উদ্দেশ্যে নিযুক্ত হবেন না। যদি হয়রানি করার উদ্দেশ্যে নিযুক্ত হন তাহলে তিনি প্রফেশনাল মিসকন্ডাক্ট করেছেন বলে অভিহিত হবে। বিরুদ্ধ পক্ষের সাথে সদাচরণ বা সৌজন্যমূলক আচরণ করবে, হয়রানি বা ক্ষতি না করে, একই নেচার একই টাইপের। পরামর্শ প্রদান বা আইনজীবী হিসেবে দায়িত্ব পালনে আন্ডারলাইন করেন স্বাধীন থাকা, এটা বেশ গুরুত্বপূর্ণ। পরামর্শ প্রদান বা আইনজীবী হিসেবে দায়িত্ব পালনে স্বাধীন থাকা, আমি কাকে পরামর্শ দিব নাকি দিব না, কোন মামলা আমি করব নাকি করব না, এটা একান্ত আমার ব্যক্তিগত ব্যাপার। দেখেন 5 নাম্বারও বেশ গুরুত্বপূর্ণ, মকদ্দমা গ্রহণ বা প্রত্যাখ্যানে স্বেচ্ছাধীন ক্ষমতা। আমারে আপনি বাধ্য করতে পারেন না যে আমি কোনটা গ্রহণ করব আর কোনটা প্রত্যাখ্যান করব। সরকারি বোর্ড কিংবা সংস্থার সম্মুখে নিজের পরিচয় বা স্বার্থ প্রকাশ করা। আপনি যেখানে যে কথা বলবেন, সরকারি বোর্ড হোক বা যেখানে হোক, আগে আপনার পরিচয় দিতে হবে। বিচারক হিসেবে দায়িত্ব পালন করলে, এটা আন্ডারলাইন করেন, বিচারক হিসেবে দায়িত্ব পালন করলে উক্ত মকদ্দমার বিষয় আইনজীবী হিসেবে নিযুক্ত হবেন না। এখন আপনাদের অনেকে মনে হইতে পারে স্যার বিচারক আবার আইনজীবী। ধরেন জেলা জজ আদালতে তিনি একটা মামলায় বিচার করছে, কিছুদিন পর তিনি রিটায়ারমেন্টে গিয়ে হাইকোর্টে প্র্যাকটিস শুরু করছে, তাহলে যে মামলা তিনি বিচারক ছিলেন সে মামলা তিনি পরিচালনা করতে পারবেন না, যদি করেন পেশাগত অসদাচরণ। একেবারে সব শেষেরটা বিবিআই, এবং এই ধরনের প্রশ্ন আসে, ব্যবসা, চাকুরি বা অন্য কোনো পেশার সঙ্গে জড়িত হওয়া নিষিদ্ধ। ব্যবসা, চাকুরি বা অন্য কোনো পেশার সঙ্গে জড়িত হওয়া নিষিদ্ধ। আপনি কোনো ব্যবসা, চাকুরি, সরকারি হোক বেসরকারি হোক বা অন্য যে কোনো পেশা হোক, জড়িত হওয়া যাবে না। যদি থাকেন তাহলে কি হবে, পেশাগত অসদাচরণ। তো জনসাধারণের প্রতি যেগুলো আপনার একটু মনে রাখা দরকার, 1 নাম্বার মনে রেখেন, 1, 4, 5, 8। এই যে যে 4টা অধ্যায়ে যে 42টা বিধি, এই বিধিগুলো কি আপনি সিরিয়ালি মনে রাখতে হবে না, আমি জাস্ট 4টা অধ্যায় মনে রাখবো। 4টা অধ্যায় আমার যেগুলো আমি নিজের মতো করে মনে থাকে সেইগুলো দিয়ে আসবো। কিন্তু এমন করবেন না যে মুখস্থ না হইলে বোধহয় আমার বার কাউন্সিল পাস হবে না, এরকম কোনো কিছু না। আচ্ছা, আমরা চলে এসে 5-এর ঘ নাম্বার প্রশ্নে আসেন। একজন আইনজীবী ফি নির্ধারণের ক্ষেত্রে কোন বিষয়টি বিবেচনা নিবেন? দ্য ক্যাননস অফ প্রফেশনাল কন্ডাক্ট এন্ড এটিকেটের বিধান অনুসারে সংক্ষেপে উত্তর দেন। আরিফ সাহেব নেন, পড়েন। তো একজন আইনজীবী ফি নির্ধারণের ক্ষেত্রে যে সকল বিষয়টি বিবেচনায় নেবেন, বয়স তো কমে গেছে। দি ক্যাননস অফ প্রফেশনাল কন্ট্রাক্ট অ্যান্ড এটিকেট এর 2য় অধ্যায়ের 10 নম্বর বিধিতে একজন আইনজীবী ফি নির্ধারণের ক্ষেত্রে যে সকল বিষয় বিবেচনায় নেবেন তা উল্লেখ করা হয়েছে। নিম্নে তা আলোচনা করা হলো। মক্কেলের কাছ থেকে অসহায়ক ফি দাবি করা যাবে না। আবার ন্যায়সঙ্গত ফি এর চেয়ে কমও দাবি করা যাবে না। কোনো আইনজীবীর অনুরোধে বা কোনো আইনজীবীর বিধবা স্ত্রী কিংবা কোনো অসহায় এতিম সন্তানের বেলায় বিশেষ বিবেচনা সাপেক্ষে অথবা বিনা ফিতে মামলা পরিচালনা করা
প্রত্যেক আইনজীবীর দায়িত্ব, বুঝতে নৈতিক পারছেন? দায়িত্ব। আচ্ছা, মামলা পরিচালনার ব্যয়িত সময় ও শ্রম, মামলা জটিলতা নিরসনে নতুনত্ব, দক্ষতা বিবেচনা করতে হবে। হুম, সংশ্লিষ্ট মামলার দায়িত্ব পালন করতে গিয়ে অন্য পেশাগত দায়িত্ব প্রতিবন্ধকতা সৃষ্টি হবে কিনা তা বিবেচনা করতে হবে। কোন নির্দিষ্ট মামলার ফি নির্ধারণে প্রচলিত প্রথা থাকলে তা বিবেচনা করতে হবে। কোন নির্দিষ্ট মামলার ফি নির্ধারণে যদি প্রথা থাকে যে এই ধরনের মামলায় এত টাকা আমরা নেই, এগুলো বিবেচনা করতে হবে। তারপরে বিরোধী বিষয়বস্তু থেকে মক্কেল কি পরিমাণ উপকার লাভ করবে তা বিবেচনা করতে হবে। ক্ষতিপূরণ প্রাপ্তিতে কিরূপ নিশ্চয়তা কিংবা অনিশ্চয়তা রয়েছে তা বিবেচনা করতে হবে। হুম, আইন সেবা দেওয়ার জন্য সাময়িক নাকি দীর্ঘমেয়াদী উদ্দেশ্য নিয়োগ দেওয়া হচ্ছে তা বিবেচনা করা। আইন পেশার অর্থ উপার্জনের পেশা নয় হুম, এবং ন্যায় বিচার নিশ্চিত করার বরং জন্য ন্যায় বিচার নিশ্চিত করার জন্য বিচার বিচার প্রশাসনের প্রশাসনের একটি অংশ। একটি অংশ। ফি নির্ধারণের ক্ষেত্রে তা কখনোই ভুলে যাওয়া উচিত না। এই লাইনটা লাস্টে এই লাইনটা লাস্টে আসলে কিন্তু আইন পেশা উপার্জনের পেশা নয়। এখন উপার্জন তো অবশ্যই আমাদের দরকার আছে, কিন্তু উপার্জন করতে গিয়ে একেবারেই মানুষের সাথে মানে দয়া যে দেখাবেন না বা খারাপ ব্যবহার করবেন এরকম হওয়া যাবে না। টাকা কামাই করবেন কিন্তু সব মামলা থেকে করা যাবে না। দেখেন, পাঁচের উয়াতে আমরা চলে আসি। কি নির্মল হাই চাললেন কেন? বলতেছেন যে কত নির্ঘুম রাত যাচ্ছে আর টাকা নেবো না, মানে কত কষ্ট হচ্ছে। আচ্ছা, ইন ডুইং প্রফেশনাল ডিউটি, এই স্ক্রিনে কেউ তাকায়েন না ভাই। ইন ডুইং প্রফেশনাল ডিউটি an advocate must obey the voice of his conscience and not that of his client. The canons of professional conduct and etiquette অনুসারে নীতিটি ব্যাখ্যা করুন। এটার অর্থ হলো একজন আইনজীবী তার পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে নিজের বিবেক ও বিচার বুদ্ধি দ্বারা পরিচালিত হবেন, কিন্তু মক্কেলের দাবি অনুসারে না। মানে তিনি তার এই পেশাগত দায়িত্বের ক্ষেত্রে তিনি তার বিচার বুদ্ধি বিবেক এগুলো ব্যবহার করবেন। মক্কেল কি দাবি করছে সেটা না, এটা অনুসারে আপনারা ব্যাখ্যা করতে বলছে। এখন মজার বিষয় হচ্ছে এই ধরনের প্রশ্ন এবারও আসতে পারে। এখন আপনি তো জানেন না যে এটা অর্থ কি বা এটা ওই কোন জায়গার কোন অধ্যায়ে আছে, তখন আপনি একটু ইয়া করবেন যে অনুমান করার চেষ্টা করবেন যে কোন অধ্যায়ে পড়ে। যে ইন ডুইং প্রফেশনাল ডিউটি এন অ্যাডভোকেট মাস্ট ওবে দ্য ভয়েস অফ হিজ কনসাইন নট দ্যাট অফ হিজ ক্লায়েন্ট। মক্কেলের কথা না, তাহলে মক্কেল রিলেটেড কত? দ্বিতীয় অধ্যায় না? দ্বিতীয় অধ্যায়। আর যদি কোনো অধ্যায় শনাক্ত করতে না পারেন তাহলে অধ্যায় যা যা জানেন সব কিছু আলোচনা করে আলোচনার পরিশেষে বলা যায় যে ইন ডুইং প্রফেশনাল ডিউটি এন অ্যাডভোকেট মাস্ট ওবে দ্য ভয়েস অফ হিজ কনসাইন এন্ড নট দ্যাট অফ হিজ ক্লায়েন্ট। বুঝাইতে পারলাম? আচ্ছা, আরিফ সাহেব পড়েন, জোরে পড়েন। দ্য ক্যাননস অফ প্রফেশনাল কন্ট্রাক্ট এন্ড এটিকেট এর দ্বিতীয় অধ্যায়ের 12 নম্বর বিধিতে উল্লেখ আছে যে ইন ডুইং প্রফেশনাল ডিউটি অ্যান অ্যাডভোকেট মাস্ট হবি দ্য ভয়েস অফ দ্য কনসাইন অ্যান্ড নট দ্যাট অফ হিজ ক্লায়েন্ট। আচ্ছা পড়েন। অর্থ, যার অর্থ যার অর্থ একজন আইনজীবী তার পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে নিজ বিবেক ও বিচার বুদ্ধি দ্বারা পরিচালিত হবেন। তিনি কোনো ক্রমেই তার মক্কেলের অন্যায় দাবি অনুসরণ করতে পারবেন না। জি, বার কাউন্সিল কর্তৃক প্রণীত পেশাগত সদাচরণের জন্য যে অনুসরণীয় নীতিমালা রয়েছে তার মধ্যে একজন আইনজীবী তার কার্য সম্পাদনের কোন কোন বিষয় বিবেচনা করবেন তার উল্লেখ আছে। বার কাউন্সিল প্রণীত বিভিন্ন নীতির মধ্যে উপযুক্ত নীতির প্রতিফলন দেখা যায়, যেমন আপনি ক্যাননস রিলেটেড কিছু আসলেই আপনার উত্তর করতে হবে কিসের আলোকে? ওই 4টা অধ্যায়ের আলোকে। ঠিক আছে? তো 4টা অধ্যায়ের সব আপনার হুবহু মনে রাখার দরকার নাই, কিন্তু একটা ধারণা নিয়ে যেতে হবে। অধ্যায় 4 বিধি 1 পড়েন। জি স্যার। অধ্যায় 4 বিধি 1 অনুসারে কাউকে হয়রানি করার উদ্দেশ্যে আক্রোশের বশবর্তী হয়ে কিংবা
মামলা কার্যক্রম বিলম্ব করার উদ্দেশ্যে বাদী কিংবা আসামি পক্ষে কোনো মামলা পরিচালনা করার জন্য একজন আইনজীবী নিয়োজিত হবেন না। এই ক্ষেত্রে তিনি নিজ বিবেক ও বিনীতিবোধের অনুসরণ তিনি করবেন। কাউকে হয়রানি করার উদ্দেশ্যে নিযুক্ত হবেন না, সহজ কথা। বিধি তারপরে 2, অধ্যায় 4 বিধি 2। অধ্যায় 4 বিধি 2, একজন আইনজীবী মামলা পরিচালনাকালে অমঙ্গলজনক বা অন্যায় পক্ষপাতিত্ব উৎসাহিত হয় এমন কোনো কাজ করবেন না। হুম। পেশাগত দায়িত্ব পালনকালে একজন আইনজীবীর বিবেক ও নীতিবোধ কখনোই তার মঙ্গল দ্বারা প্রবাহিত হবে না। হুম। প্রতিপক্ষকে গালাগালি করা হুম। বা অশালীন ভাষায় যুক্তি তর্ক উপস্থাপন করার জন্য আইনজীবীকে মক্কেল পরিচিত করলেও হুম। উক্ত আইনজীবী তা করবেন না। হুম। এই ক্ষেত্রে তিনি নিজ বিবেক ও নীতিবোধ অনুসরণ করবেন। করবেন, জি। অধ্যায় 4(3) বিধি অনুসারে দেওয়ানি মামলা বিবদমান পক্ষ একে অপরকে অযথা হয়রানি বা ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যে মামলায় লিপ্ত হলে সেই ক্ষেত্রে তিনি নিজ বিবেক ও নীতিবোধের অনুসরণ করে বাদী কিংবা বিবাদী পক্ষে মামলা পরিচালনার দায়িত্ব গ্রহণে অবশ্যই অস্বীকার করবেন। বিধি 5 অধ্যায় 4 অনুসারে আইনের প্রতি আনুগত্য নন এমন মক্কেলকে আইনের সেবা দিতে একজন আইনজীবী বাধ্য নন। জি। সর্বোপরি সর্বোপরি একজন আইনজীবী নিজ পেশায় মর্যাদা সমুন্নত রেখে তার মক্কেলের স্বার্থ সংরক্ষণ করতে পারবেন এবং নির্দিষ্ট কোনো আইন বা আইনের ব্যাখ্যা দ্বারা চূড়ান্তভাবে ব্যাখ্যা না করা পর্যন্ত কোনো বিষয় মক্কেলের পক্ষে মামলা পরিচালনা ক্ষেত্রে নিজে নিজ বিবেকের কাছে সৎ থেকে মক্কেলকে পরামর্শ দিতে পারবেন। পারবেন। এখন আমরা এখানে আমাদের অনেকগুলো সমস্যামূলক প্রশ্ন মোটামুটি আমরা একটু পড়বো। তার আগে একটু মানে এই সমস্যামূলক প্রশ্নের আগে এখানে একটু দেখে নিই। 1 নম্বরে এই যে একটা না 5-এর চ, এটা একটু দেখি। ঘটনা বর্ণনা পড়েন। জি স্যার, আইনজীবী এক্স বাদী হয়ে মোকদ্দমা করেন। ওয়াই বিবাদীর আইনজীবী। হুম। মোকদ্দমাটি চলাকালে প্রায় প্রকাশ্য আদালতে এক্স এবং ওয়াই তর্কাতর্কি করেন হুম। এবং ব্যক্তিগত বিষয় নিয়ে পরস্পরকে আক্রমণ করেন। ব্যক্তিগত বিষয় নিয়ে পরস্পরে আক্রমণ করে। এখন বলছে যে এটা কি পেশাগত অসদাচরণ হবে কিনা? ব্যক্তিগত বিষয় নিয়ে আক্রমণ করা যাবে না, এটা তো পরে। আর যে কোনো এই সমস্যামূলক প্রশ্নে একটা উত্তর অবশ্যই লেখা যায়, সেটা হলো এমন কিছু করা যাবে না যাতে আইনজীবীদের মর্যাদার হানি হয়। মর্যাদার হানি হয়, অর্থাৎ 1-এর 1 সব সময় লেখা যায়। আচ্ছা, আইনগত পর্যালোচনাটা আমরা একটু পড়ি, পড়েন। জি স্যার, আইনগত পর্যালোচনা। আলোচ্য অংশে বাদী পক্ষের আইনজীবী এক্স এবং বিরোধী পক্ষের আইনজীবী ওয়াই উভয় দি ক্যানন অফ প্রফেশনাল কন্ট্রাক্ট অ্যান্ড এটিকেট লঙ্ঘন করেছেন। উভয় আইনজীবী অধ্যায় 1-এর বিধি 1 ও 7 এবং অধ্যায় 3-এর বিধি 1 লঙ্ঘন করেছে। এখন কথা হলো, আপনাদের অনেকের মাঝে দুশ্চিন্তা যে স্যার এটা কোন অধ্যায়ের কত বিধি, তা তো আমি শনাক্ত করতে পারবো না। আপনার দরকার নাই, আপনি আগে দেখেন যে অধ্যায় বিধি শনাক্তর দরকার নাই, অধ্যায় শনাক্ত করতে পারেন কিনা। জি স্যার। মানে অধ্যায়, এটা কি আইনজীবীর অধ্যায় পড়ে, নাকি মক্কেলের অধ্যায় পড়ে, নাকি অমুক অধ্যায় পড়ে? আর যদি অধ্যায়ও শনাক্ত করতে না পারেন, তাহলে বলবেন যে আইনজীবীদের পেশাগত আচরণ ও বিধিমালা সংশ্লিষ্ট অধ্যায় তিনি লঙ্ঘন করেছেন। জি স্যার, বুঝাইতে পারলাম? এটাই বল। আচ্ছা দেখেন পরের অধ্যায় 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 1-এর বিধি 1 হুম। অনুযায়ী একজন অ্যাডভোকেট পেশার সাথে নিজের মান মর্যাদা বজায় রাখা তার দায়িত্ব, কিন্তু আলোচ্য অংশে উভয় অ্যাডভোকেট এই বিধি লঙ্ঘন করে তর্কে জড়িয়ে পড়ে। অর্থাৎ 1-এর 1 এটা যে কোনো সমস্যামূলক প্রশ্নের সাথে দেওয়া যায়। অর্থাৎ একজন আইনজীবী এমন কোনো কার্য করবেন না যাতে ওনার পেশাগত মর্যাদার হানি হতে পারে। তারপরে অধ্যায় 1-এর বিধি 7 অনুযায়ী প্রতিপক্ষ বা অন্য আইনজীবীর সাথে ব্যক্তিগত বিরোধ এবং সংঘাত এড়িয়ে চলা আইনজীবীর দায়িত্ব। আলোচ্য অংশে উভয় আইনজীবীর কথা কাটাকাটি এক পর্যায়ে ধস্তাধস্তি শুরু হয়। আচ্ছা, এখানে আইনজীবীর সাথে আইনজীবী তর্কাতর্কি শুরু করছে, তাইলে আমার তো বোঝা উচিত যে কার সাথে কার আচরণ। আইনজীবীর সাথে আইনজীবী, মানে অধ্যায় কততে পড়ে? 1-এ। আচ্ছা, তারপরে অধ্যায় 3 বিধি 1 অনুযায়ী একজন আইনজীবীর কর্তব্য হলো আদালতের সামনে সবসময় সম্মানজনক আচরণ করা। আলোচ্য অংশ উভয় আইনজীবীর কর্মকাণ্ড দ্বারা আদালতকে অসম্মান করা আদালতকে অসম্মান করা হয়েছে। সিদ্ধান্ত সুতরাং উভয় পক্ষের আইনজীবী উপযুক্ত বিধি লঙ্ঘন করেছে। দা বাংলাদেশ লিগাল প্র্যাকটিশনার বার কাউন্সিল অর্ডার
1972 অনুচ্ছেদ 32 অনুযায়ী শাস্তিযোগ্য কর্মকাণ্ড। বুঝছেন? স্যার এদিকে যেহেতু দুই উকিল সাহেব মনে করো দস্তদস্তি করছে তাই তো আমি সাধারণত অটোমেটিক কোড করে দিই প্রথম অধ্যায় পড়ি খালি খালি কি আপনি শোনা? দেখেন আমরা 6 এর কতে চলে আসি। আরিফ সাহেব 6 এর ক নাম্বার প্রশ্নটা পড়েন। স্যার, হচ্ছে একজন আইনজীবী বিচারক ঘুষ প্রদানের মাধ্যমে তার মক্কেলের জামিন করিয়ে দেবেন আশ্বাস দিয়ে মক্কেলের আত্মীয় নিকট থেকে অগ্রিম 40,000 টাকা নেয়। থামেন। একজন আইনজীবী হ্যাঁ, তিনি মক্কেলরে বলছে যে জামিন করায় দিব, বিচারককে ঘুষ দিয়া কত টাকা লাগবে? 40,000। অগ্রিম 40,000 টাকা নিছে, কিন্তু আদালত উক্ত মক্কেলের জামিন না মঞ্জুর করে। কিন্তু আদালত তো জামিন দেয় নাই। আইনজীবী মক্কেলের আত্মীয়কে কোনো টাকাও দেন নাই। আইনজীবীরে যে টাকা দিবেন ওটা ফেরতের আশা করা যাবে না, তাতে কাজ হোক আর না হোক। তত্ত্ব প্রেক্ষিতে উক্ত মক্কেলের আত্মীয় সংশ্লিষ্ট আইনজীবীর বিরুদ্ধে হ্যাঁ, দি ক্যাননস অফ প্রফেশনাল কন্ট্রাক্ট এন্ড এটিকেট অনুযায়ী ব্যবস্থা গ্রহণের জন্য আপনার শরণাপন্ন হয়েছে। আপনার কাছে শরণাপন্ন হয়েছেন এই বিষয়ে সংশ্লিষ্ট আইনের বিধান উল্লেখ করে উপযুক্ত কর্তৃপক্ষের নিকট দায়েরের জন্য একটি দরখাস্ত প্রস্তুত করুন। দরখাস্ত বলতেন, দরখাস্ত 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 আপনাদের এখানে আসবে আসবে and আসবে। দরখাস্ত লেখা শিখতে হবে আমাদের। তো তার আগে আপনারা যে কোনো মুসাবিদায় যদি আসে, মুসাবিদায় সরাসরি যাবার আগে আগে ওখানে কেন এটা হলো 2-4 কথা ওখানে কি করে নেবেন, আলোচনা করে নেবেন। দর্শক করতে পারে। আচ্ছা দেখেন, আমরা যদি এইভাবে চিন্তা করি যে মক্কেলের টাকা নিছে কিন্তু অ্যাকচুয়ালি কাজ করে নাই, তো উত্তরে চলে আসি। দেখেন এটা তো বুঝতে পারি যে এই যে যে অধ্যায়টা এটা দুইটার সাথে পড়ে, হয় মক্কেলের সাথে না আদালতের সাথে। মক্কেলের সাথেও পড়ে, আদালতের সাথে। আদালতের সম্মানহানি করছে দেখেন, আবার একের একেও ফেলানো যায়, এমন কাজ করছে যাতে আইনজীবীদের মর্যাদা হানি হয়েছে। তো কোন অ্যাডভোকেট পেশাগত অসদাচরণের জন্য দোষী প্রমাণিত হলে 32-1 অনুচ্ছেদ অনুসারে তিরস্কার করতে পারবে নাকি? তার সনদ বাতিল বা স্থগিত করতে পারবে, তাকে পেশা থেকে অপসারণ করতে পারবে, আইন পেশা থেকে সাময়িক অব্যাহতি দিতে পারবে। এখন আমরা দরখাস্তটা কিভাবে লিখবো দেখেন। প্রথমে বরাবর সচিব, বাংলাদেশ বার কাউন্সিল, বাংলাদেশ বার কাউন্সিল ভবন, রমনা, ঢাকা। এখন আপনাদের সমস্যা কি, আপনারা আবার এই ঠিকানা নিয়ে কনফিউশন, স্যার কি ঠিকানা দেবো? এই জায়গার ঠিকানা তো গৌণ বিষয়, আগে কার বরাবর লিখতে হবে এটা লেখেন। বরাবর সচিব, বাংলাদেশ বার কাউন্সিল, রমনা, ঢাকা, এইটুকু লিখলেও এনাফ। বা রমনাও যদি না লেখেন, শুধু ঢাকা লেখেন, ওইটাও হবে। বুঝতে পারছেন? আচ্ছা, বিষয় দেখেন। এখন অনেকে এই জায়গায় কোন অধ্যায়ের কত লঙ্ঘন করছে এটা স্পেসিফিক লিখতে পারে, এটা তার ব্যাপার। মরিয়ম বদ্দের মতো যারা আছে তারা ওই জায়গা ভেবে নিক যে কোন অধ্যায়ের কোন বিধি লঙ্ঘন হয়েছে। আপনার কি এটা দরকার? দরকার না। আমার দরকার এই জায়গায় পেশাগত অসদাচরণ হয়েছে, আমি পদক্ষেপ নিচ্ছি। তাহলে বিষয় দেখেন, তফসিলে উল্লেখিত অ্যাডভোকেটের বিরুদ্ধে পেশাগত নীতির বিরুদ্ধে ফি গ্রহণ করায় তার বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ গ্রহণপূর্বক ব্যবস্থা গ্রহণের আবেদন। তাহলে আমি কিন্তু বিষয়টা বলিনি যে অমুক অধ্যায়ের অমুক বিধি লঙ্ঘন করছে তাই তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আবেদন। আমি লিখবো যে তফসিলে উল্লেখিত অ্যাডভোকেটের বিরুদ্ধে পেশাগত নীতির বিরুদ্ধে ফি গ্রহণ করায় তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের কি আবেদন। তারপরে চলে আসেন জনাব, বিনীত নিবেদন, এই যে এখন জনাব দিয়ে বিনীত নিবেদন, এই যে আপনি এখানে ইচ্ছা করলে 1, 2, 3, 4 এইভাবেও ক্রমিক নাম্বার অনুসারে লিখতে পারেন, অথবা আমরা যেভাবে দরখাস্ত লিখি ঢালাও ভাবে ওইভাবেও লিখতে পারবেন। দুইটাই সঠিক, কোনটা করবেন আপনার ব্যাপার। পড়েন আরিফ সাহেব, পড়েন। জনাব বিনীত নিবেদন, এই যে নিম্ন উল্লেখিত অ্যাডভোকেট সাহেব তার আইনজীবী সমিতির একজন সদস্য, ঢাকা আইনজীবী সমিতির একজন সদস্য। তিনি আইনজীবীর জন্য পালনীয় পেশাগত সদাচরণ ও পরিপন্থীর কাজ করছে। পেশাগত সদাচরণ পরিপন্থী কাজ করছে, আমি কি জায়গায় ব্যাখ্যা করছি কোন অধ্যায়ের কি করছে? তার যে আমি বলবো যে আইনজীবীদের যে পেশাগত আচরণ বিধিমালা আছে সেটার পরিপন্থী কাজ তিনি করেছেন। আচ্ছা, ইতিমধ্যে অনেকবার তার বিরুদ্ধে পেশাগত সদাচরণ ভঙ্গের জন্য বিভিন্ন সদস্য অভিযোগ করে আসছে। জি, গত 22/2/2021 তারিখে উক্ত আইনজীবী বিচারককে ঘুষ প্রদানের মাধ্যমে সিআর মামলা নম্বর 242/21 অভিযুক্ত
মোহাম্মদ কিশোর কুমারকে জামিন করিয়ে দেবে আশ্বাস দিয়ে। মোহাম্মদ কিশোর কুমার হয়ে গেছে, তো মোহাম্মদ টু কেটে দেন, ঠিক আছে? জি স্যার। এরকম হচ্ছে স্যার, আচ্ছা, পরে আমাদেরকে বলি স্যার, মাইন্ড করেন না। জি স্যার। আমাদের বাড়ির পিছনে ছেলে, হ্যাঁ এক বাপের এক ছেলে, হিন্দু, টাকা দিয়ে কিছুদিন রয়েছে আর মুসলমান হয়ে গেছে। হ্যাঁ মুসলমানের মেয়ে বিয়ে করে আর ডাইরেক্ট মুসলমান বড় অফিস। না, এই কারণে মতো করে না। হ্যাঁ, হতে পারে। না, secret title বলে। আচ্ছা, পরে জামিন করিয়ে দেবে আশ্বাস দিয়ে উক্ত অভিযুক্তের আত্মীয় নিকট থেকে অগ্রিম 40,000 টাকা একটু গ্রহণ। থামেন, আমাদের মূল প্রশ্নে কিন্তু বলে নাই মামলা কোন মামলা, কত মামলা, নাম টাম এগুলো কিন্তু নাই, এটা আপনি আপনার মতো দিলে দিবেন, না দিলে নাই। তারপরে কিন্তু আদালত উক্ত মক্কেলের জামিন আবেদন নামঞ্জুর করে দিয়েছে। আইনজীবী মক্কেলের আত্মীয়কে কোনো টাকা দেয় নাই। জামিন শুনানি শেষে উক্ত টাকা ফেরতের জন্য আদালতে আইনজীবীকে বলা হলে তিনি পুনরায় শুনানি করে জামিন করে দেবে মর্মে আশ্বাস প্রদান করে। হ্যাঁ, ইতিমধ্যে 2 মাস পার হয়ে গেছে, কিন্তু তিনি নতুন করে কোনো জামিন শুনানি করে নাই এবং একের সাথে টাকা ফেরত দেয়নি। উল্লেখিত। এই জায়গায় একটা কথা দেখেন, জি স্যার। মানে আমি আমার যুক্তিটাকে আরো যৌক্তিক করার জন্য আমি বললাম যে 2 মাস পার হয়ে গেছে, টাকা তো দেয়নি, আবার নতুন করে জামিন শুনানিও করে নাই। উল্লেখিত আইনজীবীর সাথে যোগাযোগের চেষ্টা করলে তিনি টাকা দিতে অস্বীকার করেন। যেহেতু তিনি পেশাগত সদাচরণ উল্লেখিত নিয়মের বাইরে গিয়ে টাকা গ্রহণ করেছে, সেহেতু তার এমন কার্য পেশাগত অসদাচরণ হিসাবে গণ্য হবে। পেশাগত অসদাচরণের জন্য তিনি উক্ত অ্যাডভোকেটের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য অভিযোগটি বার কাউন্সিল আদেশ 1972-33 অনুচ্ছেদ অনুযায়ী গঠিত ট্রাইব্যুনালে পেশ করা আবশ্যক। অতএব আবশ্যক অতএব তফসিলে বর্ণিত অ্যাডভোকেটের বিরুদ্ধে ট্রাইব্যুনালের গঠনপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণে আপনার একান্ত মর্জি হয়। বিনীত সামির আল জাবের স্মরণ, অভিযুক্ত কিশোর কুমারের আত্মীয়। দেখছেন, এখন আমাদের একজন অনলাইনে কমেন্ট করেছেন ভাই যে বিধি উল্লেখ না করলে মার্ক দেবে স্যার। দেবে, বিধি ধারা অন্য যে 6 সাবজেক্ট আছে ওই জায়গায় উল্লেখ করে, এই জায়গার বিধি উল্লেখ না করলেও মার্ক দেবে, কোনো সমস্যা নাই। দেখেন, আর আমি বিধি উল্লেখ করলাম না, কে বলছে? আমি তো বলছি যে আইনজীবীদের পেশাগত শিষ্টাচার আচরণ যে বিধিমালা আছে সেখানকার সংশ্লিষ্ট, আপনি বিধি না ধরতে পারেন, আপনি অধ্যায় তো ধরতে পারেন যে একজন আইনজীবী সে অমুকের কথা টাকা নিয়ে এটা আমাদের পেশার মর্যাদা হানি করছে, এটা দিয়েও তো তারা চালাই দেওয়া যায় একের এক। তারপরে বিচার আদালতকে অসম্মান করছে, তৃতীয় অধ্যায়ের বিধি লঙ্ঘন করছে। আপনার যে একেবারেই ওই সংশ্লিষ্ট বিধি যে আইডেন্টিফাই করতে হবে এমন কোনো কথা কিন্তু নেই। তারপর তফসিল, এখন তফসিল কেন দিলেন? তফসিল হলো ওই যে অ্যাডভোকেটের নাম জহিরুদ্দিন, সদস্য নাম্বার ঢাকা আইনজীবী সমিতি, অ্যাডভোকেটের যে পরিচয় এটা হলো তফসিল। আর যদি আপনি পরিচয় ওই জায়গা দিয়ে দেন তাহলে নিচে আর তফসিলের দরকার নাই। আমি দরখাস্তের ভিতরে লিখেছি যে তফসিলে বর্ণিত অ্যাডভোকেট, এজন্য কিন্তু ওই জায়গার নাম টাম লিখে নেই। আর যদি আপনি মনে করেন যে আমি দরখাস্তের ভিতরেই নাম দিব তাহলে আমার তফসিলের দরকার নাই। বুঝাইতে পারলাম? আর হলফনামা তো আপনার করাই লাগবে, এবং আমরা ওই যে গতদিন শিখছি যে সরকারি কর্মকর্তা আর যদি আদালত করে তাহলে হলফনামার দরকার নাই, কিন্তু অন্য কেউ করলে হলফনামার দরকার আছে। তবে আদালত চাইলে কি দিতে পারে, সরি বার কাউন্সিল চাইলে অব্যাহতি দিতে পারে। হলফনামা না পড়ি, হলফনামা তো আমরা পড়ে আসছি না ভাই, পারবেন না ইনশাল্লাহ? ইনশাল্লাহ। এবার দরখাস্ত নিয়ে আপনাদের কার কি প্রশ্ন আছে বলেন, আমি একটু দরখাস্ত রিলেটেড প্রশ্ন শুনি। দরখাস্ত লেখা কিন্তু খুব সহজ। এই দেন, এই ফেরদৌস সাহেবরাই দেন, মাইক্রোফোন দেন। কি প্রশ্ন আছে বলেন। আচরণ শিষ্টাচার বিধিমালায় যে 4টা অধ্যায় আছে, হ্যাঁ, এই 4টা অধ্যায়ের যে কোনো অধ্যায় যদি আসে, মানে চতুর্থ অধ্যায়, যেমন ওই যে জনগণের প্রতি আচরণ, আইনজীবীর যে আচরণ, তো ওই ক্ষেত্রে কি বরাবর সচিব থাকবে? কার কাছে দেবেন আর কার কাছে লিখতে চান? মানে আপনার কোনো প্রস্তাব আছে কিনা, আপনার কোনো প্রস্তাব আছে কিনা যে অন্য কারো কাছে লেখা যাবে কিনা? সবার বরাবর সচিব বরাবরই সচিবই তো যাবে, সচিবই তো ওই জায়গার নির্বাহী, সচিবের বরাবর
যে কোনো অধ্যায়ের লঙ্ঘন হোক না কেন, মামলা করলেই লিখতে হবে কার বরাবর? সচিব বরাবর। প্রধান দিচ্ছে। আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে বলেন, কার আছে বলেন, নাই বলেন বলেন। ওটা বলতেছিলাম যে সচিব মানে ধরে নিতে হবে যে হাই স্কুলে হেডমাস্টারের মতো, যে যা অন্যায় করুক যে ছাত্ররা ওই হেডমাস্টার বরাবর দরখাস্ত, আচ্ছা, বিষয়টা এরকম। আর 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 কার আছে বলেন? কি রাকিবুল সাহেবের প্রশ্ন আছে? লুৎফর সাহেবের আছে, বলেন বলেন। আমাদের তো দিয়ে হবে। তো ঠিক আছে, আমি কই স্যার এই যে যে দরখাস্তটা, এটা তো মনে হচ্ছে হাই স্কুলে যে দরখাস্তটা যে কায়দার, এটা কি সেই একই কায়দার কিনা একই স্যার? টাইপের, অলমোস্ট না, সেম। মাথা শুধু এই জায়গায় হলফনামা দেওয়া জি লাগবে, স্যার, শুধু এই জায়গায় হলফনামা। বুঝতে পারছি স্যার। জি। আচ্ছা, একজন প্রশ্ন করছেন আমাদের অনলাইনের এক ভাই, লিখছেন স্যার আরিফ ভাই মাঝে মধ্যে সিরিয়াস হয়ে ওঠেন সিংহের মতো। আর একজন লিখছে স্যার আদালতে অভিযোগ করলো কি স্যার দরখাস্ত এমন ভাবেই হবে, শুধু কি স্যার হলফনামা দিতে হবে না? জি, আদালতে যদি অভিযোগ করে এমন ভাবেই হবে, শুধু ওখানে কি দেওয়া লাগবে না, হলফনামা দেওয়া লাগবে না। আচ্ছা, আমরা এখানে অনেকগুলা সমস্যামূলক প্রশ্ন আছে, এইগুলা একটু পড়ি। নামাজে যাব, নামাজে যাওয়ার আগে তুই একটা পড়ে যাই। দেখেন, ঘটনার বর্ণনা 1, এটা পড়েন আরিফ সাহেব। ঘটনার বর্ণনা 1, আমি একজন অ্যাডভোকেট, একটি কোম্পানির রিটাইনার হিসাবে কাজ করার সময় ইহার একজন পরিচালক সম্পর্কে কিছু তথ্য অবগত হন। হই হই যদি আপনি অ্যাডভোকেট হন, তাহলে কোম্পানির রিটেইনার মানে কোম্পানির রিটেইনার ধরুন লিগ্যাল অ্যাডভাইজার হিসেবে কাজ করার সময় ওই কোম্পানির তথ্য সম্পর্কে আমি জেনে যাই। তারপরে রিটেইনারশিপ শেষ হওয়ার পর তার প্রতিপক্ষ পরিচালকদের পক্ষে তিনি অ্যাডভোকেট হিসাবে একটি মামলা পরিচালনা করেন। ইহা কি পেশাগত অসাধারণ বলে গণ্য হবে? দ্য ক্যানন অফ প্রফেশনাল কন্ট্রাক্ট এন্ড এটিকেট সংশ্লিষ্ট বিধানাবলী উল্লেখ করে আপনার যুক্তি প্রদর্শন করুন। দেখেন, এখানে বলছে যে আমি একটা কোম্পানির পক্ষে বা উনি একজন কোম্পানির পক্ষে কাজ করছে, পরিচালক সম্পর্কে তথ্যাবলী জানছে, কিন্তু যখন কোম্পানির সাথে ওনার সম্পর্ক শেষ, চুক্তির মেয়াদ শেষ, এরপরে ওই প্রতিপক্ষের পক্ষে উনি একটা মামলা পরিচালনা করছে কোম্পানির বিরুদ্ধে, কোম্পানির বিরুদ্ধে। এখন কথা হলো যে যদি ওই পূর্বের মামলা হয় তাহলে হবে না, আর যদি নতুন কোনো মামলা হয় যা ওই আমি যা জানছি ওই রিলেটেড না, নতুন কিছু রিলেটেড, তাইলে মামলা পরিচালনায় কি নাই, সমস্যা নাই। এখন আপনি দুইটা ফলাফল আলোচনা করতে পারেন, একটাও পারেন, এটা আপনার ইচ্ছা। আইনগত পর্যালোচনা একটু পড়ে। আইনগত পর্যালোচনা আলোচ্য ঘটনা অ্যাডভোকেটের দ্বারা তার প্রতিপক্ষ পরিচালকগণের পক্ষে মামলা পরিচালনার মাধ্যমে উক্ত অ্যাডভোকেট পেশাগত অসদাচরণ করেছেন। ক্যাননস অফ প্রফেশনাল কন্ট্রাক্ট অ্যান্ড এগ্রিগেটের 2য় অধ্যায়ের 2 নম্বর বিধি অনুসারে একজন অ্যাডভোকেট তার বর্তমান বা পূর্ববর্তী মক্কেলের অধীনে কর্মরত থাকা অবস্থায় সেই সময় যদি তার মক্কেলের কোনো গোপন তথ্য সম্পর্কে অবগত হন, তাহলে পরবর্তী উক্ত তথ্য সম্পর্কে তার সেই মক্কেলের বিরুদ্ধে কোনো মামলা পরিচালনা করতে পারবে না। উক্ত তথ্য সম্পর্কে এটা বললেন, উক্ত তথ্য মানে যে তথ্য আমি জানছি, এই রিলেটেড মামলা আমি তার বিরুদ্ধে করতে পারবো না। আলোচ্য ঘটনায় অ্যাডভোকেট তার কর্মরত কোম্পানির পরিচালক সম্পর্কে কিন্তু তথ্য অবগত কিছু হন, তথ্য লেখেন, কিছু তথ্য অবগত হন। উক্ত কোম্পানিতে কর্মরত থাকা অবস্থায় তিনি আবার তার মক্কেলের প্রতিপক্ষ পরিচালকগণের পক্ষে অ্যাডভোকেট হয়ে মামলা পরিচালনা করেন। এখানে উক্ত অ্যাডভোকেটের এই রূপ কার্য ক্যাননস অফ প্রফেশনাল কন্ট্রাক্ট অ্যান্ড এটিকেটের 2য় অধ্যায়ের 2য় নম্বর বিধি এর সরাসরি লঙ্ঘন। কোম্পানি রিটাইনার হিসাবে কাজ করার সময় তিনি উক্ত কোম্পানির পরিচালক সম্পর্কে অনেক তথ্য জানতে পারেন, আর এইসব তথ্য গোপন রাখা তার দায়িত্বের অন্তর্ভুক্ত। তিনি যখন প্রতিপক্ষের পরিচালকগণের পক্ষে মামলা পরিচালনা করতে যাবেন, সেখানে তার ইচ্ছাই হোক বা অনিচ্ছাই হোক উক্ত তথ্য ব্যবহার হয়ে যেতে পারে, যা পেশাগত সদাচরণের লক্ষণ, সিদ্ধান্ত কি লঙ্ঘন। সুতরাং আলোচ্য ঘটনায় পেশাগত লঙ্ঘন হিসাবে বিবেচিত হবে। আচ্ছা, ও মানে আগেই জানতো স্যার এই ঘটনা। আপনি অধ্যায় শনাক্ত করতে পারলেই হবে, এবং এটা যে শুধু 2 এর 2তে পড়ে তা না, এটা আপনার 1 এর 1-এও পড়ে।
যে এমন কাজ করছে যে আইনজীবীদের মর্যাদাহানি হয়েছে, ঠিক আছে? তো এরকম অধ্যায়ের কত বিধি আপনি না জানলেও চলবে, আপনি জাস্ট বললেন অমুক অধ্যায়ের লঙ্ঘন হয়েছে, বা অধ্যায়ও যদি শনাক্ত করতে না পারেন তাহলে কি লিখবেন, যে আচরণবিধি এবং শিষ্টাচার বিধিমালার সংশ্লিষ্ট অধ্যায়ের লঙ্ঘন হয়েছে। আচ্ছা, আমরা ঘটনার বর্ণনা এটা একটু পড়েন। স্যার, একজন অ্যাডভোকেট কোর্ট বিরতিকালে একজন বিচারকের খাস কামরায় প্রবেশ করেন হ্যাঁ। এবং অপর পক্ষের অনুপস্থিতিতে একটি মামলার মুলতবি আদেশপ্রাপ্ত হন। তিনি এই ধরনের কাজ প্রায় করে। আপনি কি মনে করেন তার এই কাজ দ্য ক্যানন অফ প্রফেশনাল কন্ট্রাক্ট এডিকেটের পরিপন্থী? হ্যাঁ। এই ক্ষেত্রে আপনি তার বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করতে চান, আইনের উদ্ধৃতি দিয়ে যথাযথ নালিশি দরখাস্ত মুসাবিদা দেখেন, করেন। এই জায়গা মুসাবিদাটা আমি করি নাই। কেন করি নাই? কারণ মুসাবিদার একটা প্যাটার্ন আমি দিয়ে দিছি। সো এখানে আমরা আইনগত পর্যালোচনাটা যদি একটু দেখি, এটা একটু পড়ে দেখেন। আলোচ্য অংশে উক্ত আইনজীবী দ্য ক্যাননস অফ প্রফেশনাল কন্ডাক্ট এন্ড এটিকেট এর অধ্যায় 1 বিধি 5, অধ্যায় 3 বিধি 4 এর লঙ্ঘন করেছে। 1-এর পাশে কি আছে? প্রতিপক্ষের অনুপস্থিতিতে প্রকাশ্য আদালত ছাড়া অন্য কোথাও বিরোধী বিষয় সম্পর্কে বিচারকের সাথে যোগাযোগ করতে পারবে না। না, এটা আমরা জানি। ধরেন আমি এটা জানি যে প্রতিপক্ষের আইনজীবী ছাড়া বা প্রতিপক্ষের আইনজীবী নিয়েও বিচারকের খাস কামরায় যাওয়া যাবে না, কিন্তু কোন অধ্যায় তাও মনে নাই, বিধিও মনে নাই। তাহলে আমি বলবো যে ক্যাননস অফ প্রফেশনাল কন্ডাক্ট এন্ড এটিকেটের সংশ্লিষ্ট অধ্যায়ে বলা আছে যে বিচারকের খাস কামরায় যাওয়া যাবে না। অধ্যায় 3-4 বিধি অনুযায়ী কোনো আইনজীবী বিচারকের খাস কামরায় গিয়ে কোনো মামলার ভালো মন্দ গুণাগুণ আলাপ করবেন না, অথবা বিচারকের সাথে কোনো ব্যক্তিগত সম্পর্ক গড়ে তুলতে পারবে না। আলোচ্য অংশের অ্যাডভোকেট কোর্ট বিরতিকালে বিচারকের খাস কামরায় অপর পক্ষের অনুপস্থিতিতে প্রবেশ করে মুলতবি আদেশ পান, তার এরূপ কর্মকাণ্ড এত এত বিধির লঙ্ঘন। আমি যদি শনাক্ত করতে না পারি তাহলে আমি বলবো যে সংশ্লিষ্ট অধ্যায়ের লঙ্ঘন। আমাদের আরেকটু বাকি আছে, আমাদের নামাজের, আসরের নামাজের বিরতি, তারপরে এসে আমরা এটা ইনশাল্লাহ শেষ করতে পারবো। তার আগে আপনাদের যারা আমাদের অনলাইনে 57 জন আছেন, অফলাইনে বেশ কয়েকজন আছেন, আপনাদের যার কাছে যা বকেয়া টকেয়া আছে এগুলা দ্রুত পরিশোধ করে দেন, আপনারা দেরি করেন না। প্রস্তুতিতেও কিন্তু এরকম আলসেমি চলে আসবে, যে কোনো ভাবে হোক দ্রুত পরিশোধ করে দেন। আমি নাম টাম বলতেছি না, দ্রুত পরিশোধ করে দেন। ভালো থাকেন। 3 নম্বর প্রশ্নটা পড়েন, ঘটনার বর্ণনা। সবাই চুপ হয়ে যান। একজন দুষ্কৃতকারী দ্বারা বার সমিতির একজন সদস্য পুরহত হয় বলে অভিযোগ করা হয়, ফলে আসামিকে কোনরূপ আইনগত সহায়তা না দেওয়ার জন্য বার সমিতি একটি সিদ্ধান্ত গ্রহণ করে। থামেন। মানে বার সমিতির সদস্য কারা হয়? অ্যাডভোকেটরা। জি স্যার। অ্যাডভোকেটদের একজনকে একজন প্রহার করছে, মারধর করছে। এখন বার সমিতির যারা আছে সবাই সিদ্ধান্ত নিছে যে ওই যে যে মারধর করছে তার বিরুদ্ধে মামলা হয়েছে, কেউ অভিযুক্তের পক্ষে অ্যাডভোকেসি করবে না। জি, তারপরে আসামির আত্মীয়গণ তাদের আত্মীয়দের মধ্যে একজন আইনজীবী খুঁজিয়া পান, হ্যাঁ, তিনি উক্ত বার সমিতির একজন সদস্য। এখন আসামির যারা আত্মীয় আছে তারা আবার একজন অ্যাডভোকেটকে খুঁজে পাইছে যারা ওই আসামির আত্মীয়, তাকে মামলাটি গ্রহণ করার অনুরোধ করেন। উক্ত আইনজীবী জনাবা এস জনাবা না জনাবি, আকারটা পরে হয়ে গেছে। জি স্যার, জনাব এস এস জামান বারের সিদ্ধান্ত ভঙ্গ করিয়া আসামির পক্ষে কোর্টে হাজির হন। বারের সবাই সিদ্ধান্ত নিছিল যে আমরা কোনো আসামির পক্ষে কোনো অ্যাডভোকেসি করব না, বাট জামান সাহেব সেই সিদ্ধান্তরে কি করছে? বয়কট করছে। ভঙ্গ করে আসামির পক্ষে হাজিরা দিছে। বার সমিতি জনাব জামানকে উক্ত অভিযোগের কারণ দর্শাতে বলে। জনাব জামান রে বলছে যে তুমি কারণ দর্শাও। হ্যাঁ, আপনি উক্ত জামান সাহেবের বন্ধু বিদায় তার পক্ষে ওকালতি করিতে সম্মত হন। মানে জামান তো অ্যাডভোকেট, জামানের পক্ষে আবার আপনি অ্যাডভোকেসি করতে কি হয়েছেন? সম্মত হয়েছেন। মানে উকিল সাহেবের পক্ষে ওকালতি করার জন্য আপনি সম্মত হয়েছেন। সমিতির সেন্টিমেন্ট উপলব্ধি করিয়া আপনি একটি লিখিত যুক্তি প্রদর্শন করুন, যাহাতে বারে কোনো ফল না পাইলে বার কাউন্সিল আপিল দায়ের করার ব্যাপারে তা সহায়ক হয়। এই বিষয়ে একটি লিখিত যুক্তি তর্ক মুসাবিদা করুন। আপনারে কাহিনী কি বুঝছেন? একজন অ্যাডভোকেটে মারধর করছে একজন দুষ্কৃতকারী, তো
বারের সবাই সিদ্ধান্ত দিছে যে ওর বিরুদ্ধে মামলা হবে এবং ওর পক্ষে আমরা কেউ অ্যাডভোকেসি করবো না, কিন্তু যে আসামি দুষ্কৃতিকারী তার আবার আত্মীয় আছে একজন অ্যাডভোকেট, তো সে আবার বার সমিতির যে সিদ্ধান্ত সেটাকে সে ভঙ্গ করে না মেনে সে ওই আসামির পক্ষে অ্যাডভোকেসি করছে। এখন বার সমিতি আবার ওই অ্যাডভোকেটের কারণ দর্শাইতে বলছে যে আমরা সিদ্ধান্ত নিলাম এই, তুমি কেন আবার অ্যাডভোকেসি করলা, এই মর্মে কারণ দর্শাইতে বলছে। এখন অ্যাডভোকেট আসছে অ্যাডভোকেটের কাছে, কারণ আপনি হলো অ্যাডভোকেটের অ্যাডভোকেট, আপনারা বলছে যে একটা যুক্তি প্রদর্শন করুন, তার পক্ষে কি কি যুক্তি দেখানো যেতে পারে যেটা বার সমিতিতে কাজে না লাগলেও অ্যাটলিস্ট বার কাউন্সিলে গিয়ে কাজে লাগবে। ওই- এই হলো আপনার কথা। প্রথমে স্যার আইনগত পর্যালোচনা মুসাবিদা আমি এই জায়গায় লিখি নাই, যেহেতু মুসাবিদা করতে বলছে লাস্টে মুসাবিদা করতেই হবে, কিন্তু মুসাবিদার মধ্যে এই কথাগুলো লিখতেন, আমি সমস্যামূলক আকারে লিখছি, বাট সেম কথাগুলো আসবে কোথায়? মুসাবিদায় মুসাবিদায়। দেখেন আইনগত পর্যালোচনা, আইনগত পর্যালোচনায় জনাব জামান সাহেবের পক্ষের আইনজীবী নিম্নোক্ত যুক্তিতর্ক উত্থাপন করতে পারে। জি বাংলাদেশের সর্বোচ্চ আইন সংবিধান অনুচ্ছেদ 27 অনুযায়ী আইনের দৃষ্টিতে সকল নাগরিক সমান ও আইনের সমান আশ্রয় লাভের অধিকারী। বাংলাদেশ সংবিধানের 27 অনুচ্ছেদে বলতেছে যে আইনের দৃষ্টিতে সবাই সমান এবং সমান আশ্রয় লাভের অধিকারী। অতএব আইনের আশ্রয় লাভের জন্য একজন দুষ্কৃতিকারীও আইনজীবীর মাধ্যমে আদালতে দ্বারস্থ হতে পারবে। উক্ত সাংবিধানিক অধিকার নিশ্চিত করার জন্য একজন আইনজীবী উক্ত দুষ্কৃতিকারীর মামলা লড়তে পারবে। সংবিধান অনুসারে এই মামলা লড়তে কোনো আইনজীবীর কোনো বাধা নাই। তারপরে সংবিধানের অনুচ্ছেদ 33(1) অনুযায়ী কোনো ব্যক্তিকে তার মনোনীত আইনজীবীর সাথে পরামর্শ ও আইনজীবী দ্বারা আত্মপক্ষ সমর্থনের অধিকার থেকে বঞ্চিত করা যাবে না। এছাড়া বাংলাদেশ সংবিধানের 33 অনুচ্ছেদে আছে যে যদি কোনো অভিযুক্ত ব্যক্তি চায় যে অমুক আইনজীবীর সাথে পরামর্শ করব, তাহলে তাকে অবশ্যই পরামর্শের সুযোগ দিতে হবে, এটা তার মৌলিক অধিকার। পরে তবে আবার আবার অনুচ্ছেদ 33(3) অনুযায়ী এইসব বিধান বিদেশি শত্রু বা নিবর্তনমূলক আইনে আটক ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য না। তবে উনি যদি জামান সাহেব যদি আইনজীবী না হয়ে বিদেশি শত্রু হতো বা যারা আটক করছে নিবর্তনমূলক আটক, নিবর্তনমূলক আটক কি? প্রিজুডিশিয়াল অ্যাক্ট, ক্ষতিকারক কার্য। ক্ষতিকারক কার্য যারা করে, ক্ষতিকারক কার্য দণ্ডবিধিতে আছে 505 ক, 505 ক, আর স্পেশাল পাওয়ার সেক্টর আছে 3 ধারায় বা 2 এর এফ এ আছে, আর 2 এর এফ সরি। তো ওই জায়গায় প্রিজুডিশিয়াল অ্যাক্ট মানে কতগুলো কাজ দেখাইছে, এই কাজগুলো যারা করবে তারা নিবর্তনমূলক আটক করতে পারে, প্রিভেন্টিভ ডিটেনশন। তো যারে প্রিভেন্টিভ ডিটেনশনে নিবে বা যিনি বিদেশি শত্রু, তার ক্ষেত্রে কিন্তু আবার সংবিধানের এই সুবিধা সে পাবে না। আচ্ছা, যেহেতু উক্ত দুষ্কৃতকারী বিদেশি শত্রু নয়, মানে অ্যাডভোকেট কি বিদেশি শত্রু না? এবং নিবর্তনমূলক আইনের অধীনে আটক নয়, জি, তাই উক্ত দুষ্কৃতকারী সাংবিধানিক অধিকার হিসাবে একজন আইনজীবী দ্বারা আত্মপক্ষ সমর্থনের অধিকারী। আপনি ইচ্ছা করলে এই জায়গায় আরো একটা ধারা ফৌজদারি কার্যবিধি দিতে পারেন। কত ধারা বলেন দেখি, মনে আছে কিনা? ফৌজদারি কার্যবিধির কত ধারায় বলা আছে যে আইনজীবীর মাধ্যমে আত্মপক্ষ সমর্থনের অধিকার? বলেন, অনলাইনে বলেন পারলে। 340, 340, 340 ধারায় বলা আছে যে প্রত্যেক অভিযুক্তের অধিকার আছে আইনজীবীর মাধ্যমে আত্মপক্ষ সমর্থনের অধিকার। নির্মল শোনা পারলো, আপনারা পারলেন না কেন? আচ্ছা বলেন তারপরে। ক্যাননস অফ প্রফেশনাল কন্ট্রাক্ট এন্ড এটিকেটের অধ্যায় 2 হুম। এর বিধি 9 অনুযায়ী কোনো অপরাধের সম্পর্কে একজন আইনজীবী তার ধারণা থাকুক না কেন হুম। তিনি উক্ত অপরাধের আত্মপক্ষ সমর্থনে মামলা নিতে পারবেন। শুনেন, এখানে আমরা সবসময় হয় কি যে ওই যে ঘিন্ন একজন অপরাধ করছে, এখন তার পক্ষে যে অ্যাডভোকেসি করে তারে আবার পাবলিক সমালোচনা করে বা ফেসবুকে ছবি টবি পেশ করে, বাট আপনি তার পক্ষে অ্যাডভোকেসি নাই করলেন, একটা পর্যায়ে গিয়ে সরকারই তার পক্ষে একজন নিয়োগ দিবে। ওই যে অডিও অল্টারাম পার্টে মনে আছে, নো ম্যান শুড বি কন্ডেমড আনহার্ড, মানে কাউকে কারণ দর্শানোর সুযোগ না দিয়ে তারে সাজা দেওয়া যাবে না। স্যার এখানে জনাব জামান কর্তৃক দুষ্কৃতকারী ব্যক্তির মামলা পরিচালনা বিষয়টি দেশের সর্বোচ্চ বিধান সংবিধান অনুচ্ছেদ 27, 33(1) ও ক্যানন অফ প্রফেশনাল কন্ট্রাক্ট এটিকেটের অধ্যায় 2 বিধি 9 দ্বারা সমর্থিত। তাই অভিযুক্ত ব্যক্তির পক্ষে মামলা পরিচালনার বিষয়টি আইন বহির্ভূত নয়
ও পেশাগত অসাধারণ অন্তর্ভুক্ত নয়। নয়। পেশাগত সদাচরণ নয়, ঠিক আছে, সব কথা। কারণ পেশাগত আচরণবিধির ওই জায়গায় বলাই আছে যে কার মামলা আমি করব নাকি না করবো, এটা একান্তই আমার ব্যক্তিগত ব্যাপার, মনে আছে? তো 4 নাম্বার প্রশ্নটা অলরেডি আমরা একবার আলোচনা করছি, সো এটা আর না পড়ি। ঘুষ। ওই যে একেবারে প্রথমে 40,000 টাকা নিছে, ওই জায়গায় হলো মুসাবিদা লিখছিলাম, জি স্যার। মনে আছে? তো তারপরে পড়েন দেখি, আরিফ সাহেব পড়েন। স্যার, একজন আইনজীবী বিচারককে ঘুষ প্রদানের মাধ্যমে তার মক্কেল জামিন করিয়া দেবে আশা দিয়ে মক্কেলের আত্মীয় নিকট থেকে অগ্রিম 40,000 টাকা নেয়, গ্রহণ করে। আদালত উক্ত মক্কেলের জামিন আবেদন নামঞ্জুর করে। আইনজীবী মক্কেলের আত্মীয়কে কোনো টাকাও ফেরত দেয়নি। তথ্য প্রেক্ষিতে উক্ত মক্কেলের আত্মীয় সংশ্লিষ্ট আইনজীবীর বিরুদ্ধে ক্যাননস অফ প্রফেশনাল কন্ট্রাক্ট এটিকেট অনুযায়ী ব্যবস্থা করার জন্য আপনার শরণাপন্ন হয়েছে। এই বিষয়ে সংশ্লিষ্ট আইনের বিধান উল্লেখ করে কর্তৃপক্ষের নিকট দায়েরের জন্য একটি দরখাস্ত লিখুন। ওই জায়গায় আমরা লিখছিলাম মুসাবিদা, এবং ওই জায়গায় কোনো বিধি টিধি আমরা লিখি নাই, মনে আছে? জি স্যার। কিন্তু আপনি যদি লেখেন অনেক কিছুই লিখতে পারেন, আইনগত পর্যালোচনাটা স্যার, আইনগত পর্যালোচনা হচ্ছে দি ক্যানন প্রফেশনাল কন্ট্রাক্ট এটিকেটের অধ্যায় 1 বিধি 1, অধ্যায় 2 বিধি 8 ও 9 লঙ্ঘন করছে। আলোচ্য অংশে আইনজীবী বিচারককে ঘুষ প্রদানের মাধ্যমে জামিন করিয়ে দেওয়ার আশা দিয়ে মক্কেলের নিকট থেকে অগ্রিম টাকা গ্রহণ করেছেন, যা আইন পেশায় মর্যাদার ওই যে হানি। একের এক, যে কোনো সমস্যামূলক প্রশ্নেতে আপনি একের এক দিতে পারেন, ওই যে আইন পেশার মর্যাদার হানি। তারপরে এতে আদেশ 1 বিধি 2 লঙ্ঘন ঘটেছে। এর পাশাপাশি এতে উক্ত আইনজীবী তার মক্কেলকে আইন ভঙ্গ করার পরামর্শ দিয়েছেন এবং অন্যায় ও অসম্মানজনক ভাবে তিনি অপরাধী ব্যক্তির আত্মপক্ষ সমর্থনে সহায়তা করে। আপনি কি ওই যে আমরা বলা আছে না যে কোনো কাউকে কি আইন ভঙ্গের পরামর্শ দেওয়া যাবে? যাবে না। তাহলে বিচারককে যে ঘুষ দেওয়া, এটাই তো একটা আইন ভঙ্গর পরামর্শ। অধ্যায় যার অধ্যায় 2 এর বিধি 8 ও 9 লঙ্ঘন। আর মুসাবিদা কি আছে? তা মুসাবেদার আগে আমরা আলোচনা করছি। তো মুসাবিদা আর এই জায়গা পড়লাম না, ঠিক আছে? জি স্যার। দেন আমাদের নির্মল সাহেবের দেন, নির্মল সাহেব পড়েন 5 নাম্বার ঘটনার বর্ণনা নাও। ঘটনার বর্ণনা। মিস্টার এ অধস্তন আদালত। বলেই চালাই দেন, জি স্যার। পড়েন মিস্টার আরিফ। মিস্টার আরিফ অধস্তন আদালতে জমজমাট ভাবে জমজমাট জ- পড়েন জমজমাট ভাবে, জমজমাট ভাবে ফৌজদারি মামলা করেন। হ্যাঁ, তিনি 3 জন ক্লার্ক নিয়ে করেছিলেন। নিয়োগ করেছেন। নিয়োগ কয়জন করেছেন। ক্লার্ক? 3 জন। তাদের মধ্যে একজনকে রেলওয়ে স্টেশনে, একজনকে বাস স্টেশনে হ্যাঁ, এবং অপরজনকে জেলার কোতোয়ালি থানার মক্কেল সংগ্রহের জন্য 3 জন পাঠাইছে। ক্লার্ককে, একজনকে পাঠাইছে রেলওয়ে স্টেশনে, আর একজনকে একজনকে বাস পাঠাইছে স্টেশনে, স্ট্যান্ডে, আর আর একজন একজনকে কোতোয়ালি পাঠাইছে থানার কোতোয়ালি মক্কেল থানায়। সংগ্রহের জন্য। জি, এই আইনজীবী মামলা সংগ্রহের জন্য 3 জন ক্লার্কের সহিত তার ফি ভাগাভাগি করেন। জি। তিনি দা ক্যাননস অফ প্রফেশনাল কন্ডাক্ট এন্ড এটিকেট এর অধীনে কি অপরাধ করিয়াছেন? কি অপরাধ? কোন অপরাধ অসদাচরণ করছে না ভাই? যে করছে। অননুমোদিত কাউরে কি ফি দেওয়া যাবে? যাবে না। যাবে না। বার কাউন্সিলের সচিবকে সম্বোধন করিয়া করিয়া একটি নালিশি দরখাস্ত লাগবে। করুন লেখেন, স্যার, লাগবে না? লাগবে না, করুন লেখেন। করুন। লিখুন বা করুন, আপনার লিখবে। যাই, যদি মিস্টার এর জায়গা কে হয়ে যায়, যদি এ দোষী সাব্যস্ত হন, তাহলে তাকে কি শাস্তি দেওয়া যেতে পারে? কে কেটে এ লেখেন। পেশাগত অসদাচরণের জন্য বার কাউন্সিল আইনে কি কি শাস্তির বিধান আছে, বুঝতে পারছেন? জি। দেন আসমা খানম রে দেন, উনি জোরে পড়বেন। দেন ওনারে দেন, দেন। এটা পড়েন, জনাব এক্স পড়েন, এটা পড়েন, জোরে পড়েন, পড়েন, পড়েন। 6 নাম্বার স্যার। না, জনাব এক্স। নির্মল শোনা যে পর্যন্ত বসে তারপরেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। জনাব এক্স অধস্তন আদালতে জমজমাট ভাবে ফৌজদারি মামলা করেন। তিনি 3 জন ক্লার্ক নিয়োগ করিয়াছেন। তাহাদের মধ্যে একজনকে রেলওয়ে স্টেশনে, একজনকে বাস স্ট্যান্ডে এবং অপরজনকে জেলার কোতোয়ালি থানায় মক্কেল সংগ্রহের জন্য পাঠাইয়াছেন। এই আইনজীবী মামলা সংগ্রহের জন্য
তিনজন ক্লার্কের সহিত তার ফি ভাগাভাগি করেন। হুম তিনি প্রফেশনাল কন্ডাক্ট অ্যান্ড এটিকেট এর অধীনে কি অপরাধ করিয়াছেন? হুম। বার কাউন্সিলের সচিবকে সম্বোধন করিয়া একটি নালিশি দরখাস্ত মোসাবিদা করুন। যদি জনাব এক্স দোষী সাব্যস্ত হন, তাহা হইলে তাহাকে কি শাস্তি দেওয়া যাইতে পারে? পেশাগত অসদাচরণের জন্য বার কাউন্সিল আইনে কি কি শাস্তির বিধান আছে? সে যদি দোষী সাব্যস্ত হয় তাহলে কি শাস্তি দেওয়া যাবে বলেন? আচ্ছা দেন, এই ওই পেপার বাইন্ডে দেন, আইনগত পর্যালোচনা পড়েন জোরে। আলোচ্য অংশে মিস্টার আরিফ এবং এক্স আরিফ অথবা এক্স, দুইটা প্রশ্ন কিন্তু সেম প্রশ্ন। ক্যানন অ্যান্ড প্রফেশনাল কন্ডাক্ট অ্যান্ড এডুকেটেড এর অধ্যায়ে 1 বিধি 3 এর লঙ্ঘন করেছেন। হুম। বিধি 3 অনুযায়ী একজন আইনজীবী পেশাগত নিযুক্তির জন্য অন্য কাউকে নিয়োগ দিতে পারবে না। হুম তার পেশাগত নিযুক্তির জন্য অন্য কাউকে কোনো প্রকার পারিশ্রমিক দিবেন না, অথবা অনুমোদনহীন ব্যক্তির সাথে পেশাগত অর্থ বাটোয়ারার জন্য অংশীদার হবেন না। হুম। যেহেতু মিস্টার আরিফ এবং এক্স পেশাগত অসদাচরণ করেছেন, তাই তাকে দি বাংলাদেশ লিগ্যাল প্রফেশনাল প্র্যাকটিশনার অ্যান্ড বার কাউন্সিল অর্ডার 1972 এর অনুচ্ছেদ 34 অনুযায়ী বার কাউন্সিল ট্রাইব্যুনালের মাধ্যমে নিম্নোক্ত সাজা দেওয়া যাবে। সাজা কি কি দিতে পারবে? হ্যাঁ। মোটামুটি আমরা জানি যে তিরস্কার করতে পারে, তিরস্কার করতে পারবে, অপসারণ- তার সনদ হ্যাঁ। বাতিল ও স্থগিত করতে পারবে, আইন পেশা থেকে অপসারণ করতে পারবে, বুঝতে পারছেন? আইন পেশা আচ্ছা। থেকে সাময়িক অব্যাহতি দিতে পারবে। আমরা 6 নাম্বার প্রশ্নটা নির্দেশনা পড়েন জোরে। তাহলে আমি কেন ঘটনার বর্ণনা পড়েন, জোরে পড়েন, জোরে। সিটি ব্যাংক সিটি ব্যাংক লিমিটেডের নিয়োগপ্রাপ্ত আইন উপদেষ্টা হিসেবে মোহাম্মদ নুরুজ্জামান ব্যাংকের পক্ষে মামলা মোকদ্দমা দায়ের করে ওই সময় পরিচালনা করে ওইসব আসছেন। পরিচালনা করে আসছেন, মানে তিনি সিটি ব্যাংকের লিগ্যাল অ্যাডভাইজার। একজন সিটি ব্যাংকের মামলা তিনি পরিচালনা করে আসতেছে। একজন ঋণ খেলাপি নিকট থেকে 5 লক্ষ টাকা আদায়ের লক্ষ্যে একটি মানি স্যুট দায়েরের জন্য ব্যাংক মিস্টার জামানকে প্রয়োজনীয় কাগজপত্র এবং কোর্ট ফি বুঝিয়ে দেন। থামেন। সিটি ব্যাংক থেকে একজন 5 লাখ টাকা ঋণ নিয়েছে, এখন নেওয়ার পর আর টাকা পয়সা দিচ্ছে না, এখন তার বিরুদ্ধে অর্থ আদায়ের মামলা করবে। মিস্টার জামানরেও এই প্রয়োজনীয় কাগজপত্র আর বুঝাই। মামলার কোর্ট ফিও দিয়ে দিছে। মিস্টার জামান যথাসময়ে মামলার আর্জির মুসাবিদা প্রস্তুত করে 10,000 টাকার ফিসের বিল ব্যাংকে প্রেরণ করেন। জামান সাহেব আজি টাজি তৈরি করে ওনার ফি হয়েছে কত? 10,000। ব্যাংকে দিছে যে আমার ফি হয়েছে 10,000। 4 মাস কাল সময়ের মধ্যে পূর্ণ তাগিদ সত্ত্বেও ব্যাংক মিস্টার জামানের প্রাপ্য ফিসের টাকা পরিশোধে ব্যর্থ হয়। অতঃপর মিস্টার জামান ব্যাংকে একটি লিখিত নোটিশ দিয়ে জানিয়ে দেন যে যদি নোটিশ প্রাপ্তির 1 মাসের মধ্যে ব্যাংক তার প্রাপ্ত ফিসের টাকা পরিশোধ না করে, তাহলে ব্যাংকের পক্ষে মানি স্যুটে দায়ের না করে তার কাছে গচ্ছিত কোর্ট ফিসের টাকা থেকে তিনি তা প্রাপ্য ফিসের টাকা কেটে নেবেন। এই জায়গা বলছে যদি 4 মাস তো হয়ে গেছে, টাকা পয়সা দিচ্ছে না, বলে যে টাকা যদি না দাও তাহলে যে কোর্ট ফি টাকা দিচ্ছে ওই টাকা আমি ফি বাবদ নিয়ে নেব। এবারও ব্যাংক তার দাবি অনুযায়ী ফিসের টাকা পরিশোধে ব্যর্থ হলে মিস্টার জামান কোর্ট ফিসের টাকা থেকে তার প্রাপ্য আদায় করে নেন। হবে। জি জি। পেশাগত আচরণবিধি নীতিমালার আলোকে মিস্টার জামান কি পেশাগত অসদাচরণ করেছেন এবং করিয়া থাকিলে দ্য ক্যাননস অফ প্রফেশনাল কন্ডাক্ট অ্যান্ড ইটিকেট এর কোন ক্যাননস ভঙ্গ করিয়াছেন আলোচনা করুন। দেখেন, আপনার স্পেসিফিক বিধি মনে না থাকলেও কোন অধ্যায় এটা আপনার জানা উচিত। মক্কেলের টাকা পয়সা নিয়ে নিছে, মক্কেলের সম্পত্তির সাথে নিজের সম্পত্তি মিশ্রণ করে ফেলছে। কোন অধ্যায়ের সাথে? 3য় অধ্যায়, মক্কেলের সাথে। এটা কি উনি অসদাচরণ করছে কিনা বলেন? অবশ্যই করেছে। সো আরিফ সাহেব পড়েন 3য় অধ্যায় তো না 2য় অধ্যায়, 2য় মক্কেলের সাথে আর কি, 2য় অধ্যায়। জি। আচ্ছা, আইনগত পর্যালোচনা পড়েন। ইয়া পাশের জন্য দেন, রথিন সাহেবকে দেন। জোরে পড়েন।
উক্ত ঘটনায় আইনজীবী নুরুজ্জামান দি ক্যানন অফ প্রফেশনাল কন্ট্রাক্ট অ্যান্ড এটিকেট এর দ্বিতীয় অধ্যায়ের 6 নং বিধি লঙ্ঘন করেছেন। দ্বিতীয় অধ্যায়ের 6 নং বিধি অনুসারে আইনজীবী তার কাছে রক্ষিত মক্কেলের কোনো সম্পত্তির সাথে নিজের সম্পত্তি মিলিয়ে ফেলবেন না এবং মক্কেলের অধীন কোনো সম্পত্তি বা টাকা নিলে তা মক্কেলকে জানাবেন। এই বিধির সুস্পষ্ট লঙ্ঘন করে আইনজীবী নুরুজ্জামান তার প্রাপ্য ফিসের টাকা কোর্ট ফি বাবদ দেওয়া টাকা থেকে কেটে নেন। কিন্তু সিদ্ধান্ত, সুতরাং উক্ত ঘটনায় আইনজীবী নুরুজ্জামান দি ক্যানন অফ প্রফেশনাল কন্ট্রাক্ট অ্যান্ড এটিকেটের দ্বিতীয় অধ্যায়ের 6 নং বিধি লঙ্ঘন করেছেন। বুঝেছেন? এখানে দ্বিতীয় অধ্যায়ের 6 নং বিধির সাথে আর কি বিধি দেওয়া যায় বলেন? একের এক দেওয়া যায়। সে মক্কেলের টাকা মেরে খাইছে, মর্যাদার কি করছে? হানি ঘটাইছে। বুঝছেন? দেন এই 7 নাম্বার হেলাল কত জোরে পড়বে না, হেলাল লেদেন। ঘটনার বর্ণনা। একজন অ্যাডভোকেট যিনি অগ্রণী ব্যাংক প্যানেল লয়ার হিসেবে তাহাদের মামলা দায়ের ও পরিচালনা করিতেন, 2 লক্ষ টাকা আদায়ের একটি মোকদ্দমা ব্যাংকের পক্ষে ডিক্রি ব্যাংক হয়। মামলায় দিচ্ছে নাকি? জি স্যার। ব্যাংক অ্যাডভোকেট সাহেবকে ডিক্রি কার্যকর করার জন্য সংশ্লিষ্ট জমি ক্রয় করিতে অনুরোধ করে। তদানুযায়ী ডিক্রি কার্যকরকরণ নিলাম হইতে অ্যাডভোকেট সাহেব তাহার 4 সন্তানের নামে 4টি কবলা দলিল মূলে সম্পত্তি খরিদ করে। হ্যাঁ, দ্য ক্যাননস অফ প্রফেশনাল কন্ডাক্ট অ্যান্ড ইটিকেট চ্যাপ্টার দ্বিতীয় এর 5 নং ধারা অনুযায়ী অ্যাডভোকেট সাহেব পেশাগত অসদাচরণ করিয়াছেন কিনা বর্ণনা করুন। আপনারে বিধি এবং অধ্যায় দিয়েই দিছে। ওই যে মক্কেলের সম্পত্তি ক্রয় করছে জি বা স্যার। নিজের নামে নিয়ে নিছে, হবে? হবে না, হবে না। তাহলে আপনার পাশে কে? সজল বিশ্বাস। সজল বিশ্বাসের পাশে আজাদ সাহেব দিন, আজাদ সাহেব পড়ুক। আইনগত পর্যালোচনা ছাড়া হ্যাঁ, দ্য ক্যাননস অফ প্রফেশনাল কন্ট্রাক্ট অ্যান্ড এটিকেট এর অধ্যায় 2 এর 5 নং বিধিতে হ্যাঁ। বলা হয়েছে যে হ্যাঁ, একজন আইনজীবী আইনজীবী, ইচ্ছাপত্রের মাধ্যমে, হ্যাঁ, বন্ধকি উদ্ধারের মাধ্যমে, হুম, আদালতের মাধ্যমে, বিচারিক কার্য দ্বারা বা নিলামের মাধ্যমে মামলার বিষয়বস্তু নিজের নামে বা বেনামে বা অন্য কোনো নামে ক্রয় করতে পারবে না। নিজের নামেও পারবে না, বেনামেও পারবে না, ওই আইন নামেও পারবে না। অন্য কারো নামেও পারবে না। আইনজীবী তার পারিশ্রমিক পুরস্কারের পরিবর্তে বা দান রূপে উক্ত সম্পত্তি আংশিক বা পুরো অংশ গ্রহণ করতে পারবে না। হুম, ঘটনা বিশ্লেষণ করলে দেখা যায় যে আইনজীবী নিলাম থেকে তার 4 সন্তানের জন্য 4টি কবলামূলে সম্পত্তি খরিদ করেন। যেহেতু তিনি সংশ্লিষ্ট মামলার ডিগ্রি কার্যকরণের নিলাম এর মাধ্যমে সম্পত্তি নিজ নামে এবং তার 4 সন্তানের নামে 4টি কবলা দলিল মূলে 4টি সম্পত্তি খরিদ করে অধ্যায় 2 এর 5 নং বিধি লঙ্ঘন করেন। তাহলে এখানে অ্যাকচুয়ালি সে অমুক অধ্যায়ের অমুক বিধি লঙ্ঘন করেছে নাকি ভাই? জি স্যার। জি, সিদ্ধান্ত। সিদ্ধান্ত canons of- লাগবে না। ওই সালাউদ্দিন বুলবুল দেন 8 নাম্বার পড়ুক, বুলবুল সাহেব। ঘটনার বর্ণনা। জি, কয়েকজন অ্যাডভোকেট হুম, একটি মামলার বাদী ক্ষয়ের পক্ষে নিযুক্ত হন। হুম, ওই মামলার বিবাদী অ্যাডভোকেট সাহেবের শ্যালক, হুম, কিন্তু অ্যাডভোকেট তা ক্ষয়ের নিকট প্রকাশ না করেই ক্ষয়ের মামলা গ্রহণ করেন। থামেন। বিবাদী যে শ্যালক, এটা কি অ্যাডভোকেট সাহেব বলছে? কিন্তু তার বলা উচিত ছিল না? বলা উচিত ছিল। জি জনাব। দ্য ক্যাননস অফ প্রফেশনাল কন্ডাক্ট অ্যান্ড এটিকেট ভঙ্গের অপরাধ করেছেন কি? করছে কিনা বলেন। এবং দ্বিতীয় অধ্যায় মক্কেলের সাথে অধ্যায়, মক্কেল যদি আপনার দ্বিতীয় তৃতীয় মনে না থাকে তাহলে বলবেন যে মক্কেলের সাথে যে অধ্যায় আছে সেই অধ্যায়ের লঙ্ঘন। ঠিক আছে? মক্কেলের সাথে আচরণ বিধি সংক্রান্ত যে অধ্যায় আছে সেই অধ্যায়ের লঙ্ঘন। এতক্ষণ পরে কি কথা বলেন ফেরদৌস শোনা? বিধি কি আপনার কয়টা মনে আছে দেখি বলেন তো? বিধি কি আপনার মনে রাখতে বলছে কোন জায়গা? আপনি এখন গান যে বিধি আমার চোখ অন্ধ করে দাও, গান, আপনার শাস্তি এটা। অধ্যায় তো মনে থাকবে না, এটাই তো স্বাভাবিক। এবং আমি তো আপনাদের বলছি যে
মানে সরি বিধি মনে থাকবে না, এটাই স্বাভাবিক। অধ্যায় ধরতে পারেন, অধ্যায় যদি না পারেন বলবেন যে সংশ্লিষ্ট অধ্যায়ে আছে। যে ইংলিশ তো লেখা লাগবে না, এটার বাংলা তো বলে দিছি, পেশাগত আচরণ ও শিষ্টাচার বিধিমালা। পেশাগত আচরণ ও শিষ্টাচার বিধিমালার এই ইংলিশ প্রশ্নেই থাকবে, বুঝছেন? শুরু করেন। আচ্ছা, আমরা ওই ঘটনা বর্ণনা হয়ে গেছে, এটা অ্যাকচুয়ালি হবে হলো ইয়া ওই যে আইনগত পর্যালোচনা। দেখেন ওই আবির রে দেন, আবির পড়েন। স্যার ঘটনার বর্ণনা আলোচ্য অংশে এটা ঘটনা বর্ণনা হবে না, এটা হবে আইনগত পর্যালোচনা, আইনগত যেটা ভুল লেখা আইনগত হয়েছে, আইনগত পর্যালোচনা। পর্যালোচনা হবে। আলোচ্য অংশে ক দি ক্যাননস অফ প্রফেশনাল কন্ডাক্ট অফ ইকুইটি এর অধ্যায় 2 এর বিধি 3 এ লঙ্ঘন করেছে। অধ্যায় 2 বিধি 3 অনুযায়ী বিরোধী পক্ষের সাথে নিযুক্ত আইনজীবীর কোনো সম্পর্ক থাকলে বা মামলার বিষয়বস্তুর উক্ত আইনজীবীর স্বার্থ থাকলে তা উক্ত আইনজীবী মামলা গ্রহণের পূর্বে অবশ্যই মক্কেলকে জানাবে। অবশ্যই মক্কেলকে জানাতে হবে। তারপর কিন্তু আলোচ্য ঘটনায় দেখা যায় যে ক খ সাহেবের পক্ষে আইনজীবী নিযুক্ত হন, অন্যদিকে খ সাহেব বিরোধী পক্ষে ছিল ক এর শ্যালক। ক তা জেনে খ সাহেব এর সাথে সম্পর্কে না জানিয়ে তিনি দি ক্যাননস অফ প্রফেশনাল কন্ডাক্ট অফ এটিকেটের অধ্যায় 2 এর বিধি 3 লঙ্ঘন করেছে। নাকি? সিদ্ধান্ত তো আমরা মোটামুটি জানি, এটাই আছে। আব্দুর রহিম সাহেব এটা পড়েন, ঘটনা বর্ণনা পড়েন 9 নাম্বার। জনাব ক একজন বাদী পক্ষে নিযুক্ত অ্যাডভোকেট। একই মামলায় জনাব খ বিবাদী পক্ষে নিযুক্ত অ্যাডভোকেট। জনাব ক কর্তৃক বাদী পক্ষের সাক্ষীর জবানবন্দি গ্রহণকালে জনাব খ আপত্তি উপস্থাপন করেন যে জনাব ক কর্তৃক প্রশ্নটি একটি লিডিং করছে। জনাব ক তীব্রভাবে আপত্তি তুলে জনাব খ এর আইন জ্ঞান সম্পর্কে প্রশ্ন তোলেন। তাদের মধ্যে কথা কাটাকাটি ও উত্তপ্ত বাক্য বিনিময় হয়। আদালত তাদেরকে শান্ত করার চেষ্টা করেন, কিন্তু কি পেপারওয়েট দিয়ে আচ্ছা বলেন, কিন্তু কথা কাটাকাটি শেষ পর্যন্ত ধস্তাধস্তিতে পরিণত হয়। তারা কি দি ক্যাননস অফ প্রফেশনাল কন্ডাক্ট এন্ড এটিকেট লঙ্ঘন করেছেন? তারা অনেক কিছু লঙ্ঘন করছে, আদালতের সম্মানহানি করছে, আইনজীবীদের মর্যাদা হানি করছে, তর্কাতর্কিতে লিপ্ত হইছে, অনেকগুলা এই জায়গায় লেখা যায় নাকি? জি স্যার। দেখেন তো সলিমুল্লাহ দেন, সলিমুল্লাহ আইনগত পর্যালোচনা পড়েন জোরে। আইনগত পর্যালোচনা। আলোচ্য অংশে বাদী পক্ষের আইনজীবী ক এবং বিবাদী পক্ষের আইনজীবী খ উভয়েই দ্য ক্যাননস অফ প্রফেশনাল কন্ডাক্ট অ্যান্ড এটিকেট লঙ্ঘন করেছেন। উভয় আইনজীবী আদেশ 1 বিধি 1(7) এবং আদেশ 1 বিধি 1 লঙ্ঘন করিয়াছেন। অধ্যায় 1 বিধি 1 অনুযায়ী একজন অ্যাডভোকেট পেশার সাথে সাথে এবং এর পরে ওই যে আদেশ 1 না ওটা 3 করেন, এবং এর পরে আদেশ 1 বিধি 1 লেখা আছে না, ওটা লেখেন আদেশ 3 মানে অধ্যায় 3, সরি অধ্যায় 3 লেখেন, আদেশ হয়ে গেছে অধ্যায় 3 বিধি 3। ওই দেওয়ানি লিখতে লিখতে আদেশ এসে গেছে। উভয় আইনজীবী অধ্যায় 1 বিধি 1 আর 7 মানে অধ্যায় 1 এর বিধি 1 আর 7 এবং অধ্যায় 3 বিধি 1 এর লঙ্ঘন করেছেন। 3 এর 1 বুঝেন নাই? এই জায়গা 3 কাটেন, 3 কাটে 1 কেটে 3 হবে, সরি আদেশ 3 আর বিধি 1 আদেশে লঙ্ঘন থাকবে কি? করিয়াছেন। অধ্যায় আদেশ 1 হ্যাঁ, 1 তারপরে অধ্যায় 1 বিধি 1 অনুযায়ী একজন অ্যাডভোকেট পেশার সাথে সাথে নিজের মান মর্যাদা বজায় রাখার দায়িত্ব। হ্যাঁ, কিন্তু আলোচ্য অংশে উভয় অ্যাডভোকেট এই বিধি লঙ্ঘন করে তর্কে জড়িয়ে পড়ে। অধ্যায় 1 বিধি 7 অনুযায়ী প্রতিপক্ষ বা অন্য আইনজীবীর সাথে ব্যক্তিগত শত বিরোধ বা সংঘাত এড়িয়ে চলা আইনজীবীর দায়িত্ব। আলোচ্য অংশে উভয় আইনজীবী কথা কাটাকাটির এক পর্যায়ে ধস্তাধস্তি শুরু করেন। অধ্যায় 3 বিধি 1 অনুযায়ী একজন আইনজীবী কর্তব্য হলো আদালতের সাথে সবসময় সম্মানজনক আচরণ করা। আলোচ্য অংশে উভয় আইনজীবী কর্মকাণ্ড দ্বারা আদালতে অসম্মান করা হয়েছে। উভয় পক্ষে আইনজীবী উপযুক্ত বিধি লঙ্ঘন করিয়াছেন। দ্য বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার অ্যান্ড বার কাউন্সিল অর্ডার
1972-এর অনুচ্ছেদ 32 অনুযায়ী শাস্তিযোগ্য কর্মকাণ্ড। অনুচ্ছেদ 34 অনুযায়ী শাস্তিযোগ্য কর্মকাণ্ড, এবং এই কারণে ওনারা ওই যে তিরস্কার, সাময়িকভাবে আপনার বরখাস্ত বা স্থায়ীভাবে অপসারণ করতে পারে। তো এই ছিল আমাদের বাংলাদেশ বার কাউন্সিল। তো আমাদের এই মাগরিবের পরে আমরা ফৌজদারি কার্যবিধি শুরু করব, বুঝতে পারছেন? আর আপনাদের তামাদি আইন এবং বাংলাদেশ বার কাউন্সিলের এই দুইটার উপরে পরীক্ষা হচ্ছে এই যে আসছে যে শনিবার, এই শনিবার। তো আপাতত বিরতি, আমি লাইন কেটে দিচ্ছি, নতুন লিংক পাবেন, ক্লাস শুরু হলে লিংক পাবেন। আপাতত এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।